আপু প্লিজ ছেড়ে দাও। কি করছো এসব? ছি ছি, আমি তোমার ছোট ভাই। আমার সাথে এসব কি করে করতে পারছো? শোন অনিক, তুই আমার আপন ভাই নস, খালাতো ভাই। দ্বিতীয়ত হচ্ছে আজ আমাদের বিয়ে হয়েছে। না না, আমি এই বিয়ে মানি না। বাবা মা জোর করে আমাকে বিয়ে দিয়েছে। আমি বিয়েটা করতে চাইনি। কেন করতে চাসনি? আমি কি সুন্দর নয়, নাকি তোর যোগ্য না? আমি সেটা বলতে চাইনি। তুমি তো আগুন সুন্দরী, কিন্তু আমি তোমাকে বোনের নজরে দেখেছি সব সময়। তাহলে এখন নজর ঘুরিয়ে দে, বোন থেকে বউয়ের নজর দেখতে শুরু কর। না আপু, সেটা কিছুতেই সম্ভব না। এই বলে সাইমা অনেককে কাছে টেনে নিয়ে এসে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অনেক স্ট্যাচু হয়ে গেল। কি হচ্ছে তার সাথে? সে তো কখনো এমনটা ভাবেনি, তাহলে আজ কেন এমন হচ্ছে? সাইমা অনেকের একটা হাত তার কোমরে রাখলো। অনেক 440 ভোল্টের একটা শক খেলো। তার সমস্ত শরীর অবশ্যই আসতে চাইলো। সাইমা দীর্ঘ 10 মিনিট পরে অনেককে ছেড়ে দিল। অনেক সাইমা দুজনেই হাঁপাচ্ছে। সাইমা বলল, কিরে, কেমন লাগলো? ছি আপু, তুমি এটা কিভাবে করলে? আমি তো নিজের মুখটাই আয়নায় দেখতে পারবো না। কেন রে, তুই কি অবুঝ শিশু? কিছুই বুঝিস না? বাসরাতে স্বামী স্ত্রী কি করে জানিস না? জানবো না কেন, কিন্তু তোমার সাথে এসব আমি মানতে পারছি না। আমি তোমাকে বোন ভাবি। দেখ অনেক, মেজাজ একদম খারাপ করবি না। একে তো আমি তোর খালাতো বোন, তার উপর আমাদের বিয়ে হয়ে গেছে। আবার কানের কাছে বোন বোন করলে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। অনেক একটু ভয় পেল, কারণ সাইমা যেরকম রাগী, মুড চেঞ্জ হতে 1 মিনিটও লাগবে না। তাই সে কিছু না বলে চুপ করে বসে রইল। সাইমা অনেকের কাছে এসে বলল, কি হলো সোনা, রাগ করছিস? রাগ করিস না, তুই তো জানিস আমার মাথাটা একটু গরম, হুট করে রেগে যাই। কাছে আসো, একটু আদর করে দিই। না না, প্লিজ আপু, আমাকে সময় দিন। আমি আসলে এই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। আমি মন থেকে মানতে পারছি না বিয়েটা। সমস্যা নেই সোনা, তোর যতদিন লাগে সময় নে, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার থেকে কখনো দূরে থাকার কথা চিন্তা করবি না, তাহলে কিন্তু ভালো হবে না। অনেক উঠে চলে যেতে নিলেই সাইমা তার হাতটা খপ করে ধরে ফেলল। তারপর বলল, কিরে, কোথায় যাস? এই তো পাশের রুমে। পাশের রুমে কেন? ঘুমাতে যাচ্ছি। শোন অনিক, তোকে সময় দিয়েছি, ছেড়ে দেইনি, তাই একদম বাড়াবাড়ি করে আমার পাশে শুয়ে পড়, না হলে কিন্তু এতক্ষণ যা হয়নি এবার তাই হবে। অনেক আর কথা বাড়ালো না। সে জানে এখন সাইমার কথা না শুনলে তার উপরে হামলে পড়বে। অনেক সাইমার পাশে গিয়ে শুয়ে পড়ল। অনেক শুতেই সাইমা তাকে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল। অনেক কেঁপে উঠলেও দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। অনেক সাইমার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো, তারপর চোখ বন্ধ করে নিল। সকালবেলায় সাইমা ঘুম থেকে উঠে দেখলো অনেক ঘুমিয়ে আছে। সে এবার অনেককে ডাকলো। কিরে, কয়টা পর্যন্ত ঘুমাস? তোর তো ডিসিপ্লিন নেই। সাইমা ডাকে অনেকের ঘুম ভাঙলো। সে পিটপিট করে চোখ খুলে বলল, আপু, অনেক রাতে ঘুমাইছিলাম, তাই দেরি হয়েছে। তুই যে পড়াশোনা করিস সেটা কি তোর মাথায় আছে? কোন স্টুডেন্টকে দেখেছিস বেলা 9টা পর্যন্ত ঘুমাতে? আসলে আপু, অনেক রাত পর্যন্ত জাগার জন্য লেট হয়ে গেল। আমার কাছে কাহিনী চালালে কাজ চলবে না, ওইটা যে অভ্যাস এখনো বদলাতে হবে। আমি তোর বউ না, আমি তোর জীবন গাইডও। সরি, আমি ঠিক করব। আর একটা কথা মনে রাখিস, বারবার আপু আপু করলে আমার রাগ উঠে যাবে। কাল পবিত্র কালেমার সাক্ষী করে আমাদের বিয়ে হয়েছে, তাই মানতেই হবে। আমাদের ছোট করে দেখলে থাপ্পড় তো হবেই, দাঁতও ফেলে দেব বলছি। অনেকে একটু ঘাবড়ে গেল, কারণ সাইমার রাগ দেখলে মনটা কেমন জানি কাঁপে। সে চুপ করে রইল। সরি, অনেক দিনের অভ্যাস, মাফ করে দাও। হ্যাঁ আপু, আমি মেনে নেব। তুই বোকা অনিক, কিন্তু ভালো ছেলের মতোই কাজ করবি, তোর ভালোর জন্যই বলছি। সাইমা রুম থেকে বের হতেই অনেক মাথায় চাদর থেকে ফিস ফিস করে বলল, হে আল্লাহ, তুমি আমাকে কোন বাঘের খাঁচায় ঢুকাইলা? এই এক এই মেয়ের সাথে সংসার করা মানে তো প্রতিদিন 100টা এক্সাম দেওয়া। দেশে কি আর মেয়ে ছিল না? এইসব ভাবতে ভাবতেই অনেক এক ঝটকায় উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। নিচে গিয়ে দেখে অনেকের মা রান্নাঘরে দাঁড়িয়ে ভাত নামাচ্ছে। গরম ভাতে ধোঁয়া উঠছে, কিন্তু অনেকের মাথা থেকে এখনো গত রাতে ধোঁয়া নামেনি। অনেক রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বিরক্তির স্বরে বলে, মা, একটা কথা বলবো? আগে আমার কথা শোনো।
বল কি বলবি, আমি ভাত নামাই। তোমরা আমাকে সাইমা আপুর সাথে বিয়ে দিলে কেন? তোমরা জানো না উনি কতটা রাগী মানুষ, বিয়ে করে শান্তি পায়, আর আমি বিয়ে করে যেন জেলখানায় ঢুকে গেছি। সাইমা রাগী তো কি হয়েছে, মেয়েটা শিক্ষিত ভদ্র নামাজি, সংসার করা জানে, তোর মতো উড়ো মেজাজে চলে না। ভদ্র? মা তুমি কি দেখনি ও রেগে গেলে চোখ এমন লাল হয়ে যায়, মনে হয় আমারে দেখে সিংহ দেখেছে। কালকে রাতেই বলছে আপু বললে দাঁত ফেলে দিবে। মা, দাঁত তো মানুষের গর্বের বিষয়, দাঁত ছাড়া আমার যে আমাকে ভালো লাগবে না। আহারে, তোর দাঁত নিয়ে দুনিয়ার চিন্তা, তুই বরং নিজের চরিত্র দেখ। তুই একটু শাসন ছাড়া চলিস না। তোকে ঠিক করার জন্য সাইমাকে বউ আনা হয়েছে। মা, শাসনের একটা সীমা থাকে, এখানে তো শুরু থেকেই ঘোষণা দিছে আমার থেকে দূরে থাকার চিন্তা কইরো না, না হলে ভালো হবে না। এটা কি বউ নাকি ডন? সাইমা তোর ভালো চাই, রাগ করলে কি হয়েছে? ভালো মানুষ রাগী হয়, খারাপ মানুষ ফাঁকিবাজি হয়। তুই বরং ওর মন বুঝে চল, একটু বিনয়ী হ। মা, বিনয়ী হইতে হইলে আগে মানসিক শান্তি লাগে, আর এই বাসায় শান্তির চ্যানেলটাই বন্ধ। আমার রাতের ঘুমটা নাই, সকালে উঠেই হুকুম। এখন বলো সংসার চলবে কিভাবে? সংসার মানে শুধু আদর সোহাগ না, দায়িত্ব। সাইমা তোমার দায়িত্ব নিচ্ছে বলেই রাগ দেখায়। তুই যদি ঠিকমতো মানুষ হইতে থাকিস, আমার বিশ্বাস সাইমার রাগ আপনিই কমে যাবে। মা, আমারে মানুষ করার দায়িত্ব স্কুলের ছিল, ওনার না। আর যেটা তুমি বললে রাগ কমবে, আমি শিওর রাগ কমার চেয়ে আমার আয়ু কমে যাবে আগে। চল চা খা, বস। আর বেশি বাড়াবাড়ি করবি না। সাইমা যে রাগী ততটাই সে তোর জন্য দরদি। সময় গেলে বুঝবি। সময় গেলে বুঝবো, বা সময় শেষ হলে বুঝবো কোনটা ঠিক আগে আসবে দেখি। অনেক চুপচাপ সোফায় বসে গেল, মুখে অশান্তি, মনে শত প্রশ্ন, আর মায়ের চোখে এক ধরনের নিশ্চিন্ত ভাব, যেন সবকিছুই সঠিক পথে চলছে, শুধু অনেকের মগজটাই ছাড়া। অনেক সোফার কোণে হেলান দিয়ে বসে টিভির রিমোট হাতে নিয়ে আরামে চা খাচ্ছিল। ঠোঁটের কোণে একটুখানি শান্তি নামলে যেন তার কপালে বিপদ লেখা। ঠিক সেই মুহূর্তে সাইমা সিঁড়ি বেয়ে নেমে এসে ঝড়ের মতো সামনে দাঁড়ালো। সাইমার গলা রাগে গমগম করে উঠল। কিরে, চা খেতে নেমেছিস কয় ঘন্টা আগে? এখনো টিভির সামনে বসে আরাম করছিস? চা খেয়ে জীবন পার করার প্ল্যান নাকি তোর? অনেক এক চুমুক চা গিলে আতঙ্কের রিমোট নামিয়ে বলল, ওইটা না আপু, মানে শালা ভুল হয়ে গেল। সাইমা মানে সাইমা, তুমি বসো, আমি তো একটু রিল্যাক্স করতেছিলাম। সাইমার চোখ লাল করে সামনে এসে দাঁড়ালো, যেন অগ্নিকন্যা প্রস্তুত যুদ্ধে নামার জন্য। আবার আপু বললি? আমার সামনে এই শব্দ মুখ থেকে বের হইলে কান ধরে দাঁড় করিয়ে রাখবো, বুঝছিস? অনেক সরি, ভুলে গেছিলাম, আর হবে না। তাড়াতাড়ি উপরে গিয়ে পড়তে বস, আমি আধা ঘন্টার মধ্যে পড়া নিতে আসবো। পড়া কেন? তুমি তো এখন বউ, সংসার সামলানো তোমার কাজ, আমার পড়া আমি নিজেই দেখে নেব। তার জন্য সাইমা ঝট করে কথা কেটে দিয়ে সামনে ঝুঁকে বলল, হয়েছে ফাঁকি দেওয়ার স্কিম, আমি সব বুঝি। এখন ওঠ, চেয়ার ছেড়ে দাঁড়া। একটা সেকেন্ড লেট করলে কিন্তু পরিণতি ভালো হবে না। অনেকের মুখ সাদা হয়ে গেল। সে চা কাপটা টেবিলে রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মনে মনে পড়ল, এই বাসায় আমি ছেলে না, গৃহবন্দী বন্দি হয়ে গেছি মনে হয়। হাঁটাহাঁটি না করে সোজা রুমে গিয়ে বই খুলে বস, আমি আসছি দেখে নিতে। অনেক যেন শিকার হওয়ার আগে পালানো হরিণের মতো ঘেমে উঠে দৌড়ে সোজা রুমে ঢুকে গেল। রুমের দরজা লাগাতেই অনেক হাঁপ ছেড়ে বেঁচে গেল। মনে হচ্ছিল বাইরে দাঁড়িয়ে যদি সাইমা হঠাৎ ডাক দেয়, তাহলে তো হার্টবিট সরাসরি ওয়াইফাই ছাড়া স্কাইতে কানেক্ট হয়ে যাবে। বই টেবিলে খুলে বসেছে বটে, কিন্তু চোখ বইতে না গিয়ে ঘুরে ঘুরে শুধু দরজার দিকে যাচ্ছে। ঠিক তখনই ফোন বেজে উঠল। অনেক নিচু গলায় ফোন ধরে। হ্যালো ভাই, বলো। কিরে ভাই, কি করিস? কেমন আছোস? কই দেখা নাই কেন? ভাই, মাইনকা চিপাই ফাইসা গেছে। এই মুহূর্তে আমার জীবন রাইস কুকারের মতো, চাপ বাড়তেছে, সিটি বাজবার বাকি। এই কি অবস্থা, কি হয়েছে বল তাড়াতাড়ি। আর কইস না ভাই, কালকে মা বাবা জোর করে আমার খালাতো বোনের সাথে বিয়ে দিছে, আর সেই মেয়ে হচ্ছে আমার থেকে বড়, মানে ফুল সিনিয়র। এখন সে আমাকে হুকুম দিচ্ছে, বই ধর, পানি আন, পড়া দে, যেন আমি তার জামাই না, বাসার ছোট পিয়ন। ভাইরে ভাই, তুই তো দেখি বিয়ে না, ইন্টারভিউ দিয়ে বউ পাইছিলি, এখন আবার ট্রেনিং চলছে। মজা করিস না,
ওরে চোখে এমন আগুন, মনে হয় থার্মোমিটারও ভয় পায় কাছে যেতে। আমার মাইন্ড বলতেছে জীবন আমার শেষ। ভাই, তুমি বিয়ে করলে যেভাবে রোমান্টিক প্ল্যানিং করবে আমি নাই। আমি তো এখন থেকে বউ বাঁচাও অ্যালায়েন্সের সভাপতি। তোরা দুনিয়ার প্রথম বেটা যে নিজেই বউকে দিদি বলে ডাকে। তুই কি বউ না, গার্ডিয়ান বিয়ে করলি? শালা ইচ্ছা করলে মোবাইলের ভিতর থেকে তোরে ধইরা মুড়ি ভাজা বানাইতাম। আপু হইছে আমার মুখের ভুল, একবার বলছি। তারপর উনি আমাকে এমনভাবে তাকাইছে মনে হইছে আমার এটিএম কার্ড ব্লক হইয়া গেছে। ঠিক আছে, সিরিয়াস হই। এখন করবি কি? কি করব আর? ও বলছে আধা ঘন্টা পরে এসে আমার পড়া নিবে। ভাই, আমার জীবনেই প্রথম বউ আমাকে পরীক্ষার খাতা ধরার হুমকি দিল। তুই দোয়া করিস আমি যেন পাস হই। তুই পাস হইলে আমি তোকে গোল্ড মেডেল দিব। কিন্তু ভাই একটা কথা বলি, সিনিয়র মেয়েরা এমনই হয়। ওদের কাছে স্বামী মানে ছাত্র, ভালোবাসা মানে সিলেবাস, আর সংসার মানে এক্সাম রেজাল্ট। মানে আমি এখন বউ বিলাপ বিশ্ববিদ্যালয় ভর্তি। ভাই, জীবনে যদি কোনো দিন তুই বিয়ে করিস, প্লিজ সিনিয়র মেয়ে হইলে পা ধুইয়া পানি খাস, বিয়ে করিস না। ঠিক আছে ভাই, এখন তোকে একটাই সাজেশন দিচ্ছি, বউকে ভয় না পেয়ে বউকে গলাও। ভয় দেখালে আঘাত, গলালে সোনার ডিম। রাজু হাসতে হাসতে ফোন কেটে দিল। ফোন কেটে ঘড়ির দিকে তাকালো অনেক। তার হাতে মাত্র 20 মিনিট, তারপর শুরু হবে পরীক্ষার সেশন। বউ ইউনিভার্সিটির মিড টার্ম। অনেক বইয়ের পাতা উল্টায়, কিন্তু মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খায়। আজ রাতটা আমি জামাই থাকবো না ছাত্র? রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে সাইমা আঁচল কোমরে গুজে রেখেছে। হাঁড়িতে ভাপ উঠছে, শাক কাঁচা কাটার শব্দ শুনে বোঝা যাচ্ছে সকালবেলা বিরাট ব্যস্ততা চলছে। অনেকের মা সাইমার নিচের খালা মুখে মৃদু হাসি নিয়ে পাশে দাঁড়িয়ে লবণ মাপছেন। মারে সাইমা, আমি তোকে একটা কথা বলি, আমার ছেলেটারে একটু মানুষ করে মা। একদম ফাঁকিবাজি, বই দেখলে ঘুমায়, শাক দেখলে চোখ চুলকায়, আর মোবাইল দেখলেই প্রাণ ফিরে পায়। তুই ছাড়া এরা আর কে সামলাবে? তোকে বউ করে আনলাম একটাই ভরসায়, তুই আমার ছেলের হাড় ভাঙা ফাঁকিবাজি ছাড়াতে পারবি। খালা, আপনি তো জানেন আমি এক কথা দুই করি না। ও যদি মানুষ না হয় আমি তাকে মানুষ করেই ছাড়বো। ওকে নিয়ে আপনি দুনিয়ার টেনশন রাখতে পারবেন, একমাত্র আমিই পারবো ওকে ডিসিপ্লিনে আনতে। তাই তো ভরসা তোর উপরে, ছোটবেলা থেকেই দেখছি তোরে আগুন মে তুই। আমার ছেলের তো নাকের পানি ও চোখের পানি একসাথে বের হয় তোর সামনে দাঁড়ালে। এটাই ভালো। বউ যদি চাপা স্বভাবের হইতো তাহলে ওরে কিছুই শোনাইতে পারতো না। খালা, আপনি নিশ্চিন্তে থাকেন, অনেক এখনো বোঝে নাই। সে আর আগের মতো ফ্রি না। এখন তার পুরো লাইফ কন্ট্রোল সিস্টেম আমার হাতে। ওকে আমি নিয়মে আনবই আনবো। হায় হায়, বউ যদি এমন হয় জামাইও একদিন ডক্টরেট করবে শাসনের ভয় পেয়ে। আয় মা, এই তরকারিতে লবণ দে। আর শোন, তোদের পারিবারিক জীবন যেন হাসি খুশিতে ভরে ওঠে। রাগ শাসন সব ঠিক আছে, কিন্তু প্রেমও করিস। খালা, প্রেমের অংশটাও আমি ঠিকঠাক করব। তবে আগে মানুষ বানাই, তারপর প্রেম। শিকড় ঠিক না থাকলে ফুল তো ফুটবে না। মারে, আল্লাহ তোকে সুখে রাখুক। তুই আমার মেয়ে আর বউ দুটোই, নিজের মায়ের মতোই তোকে ভরসা করি। খালার চোখেও তৃপ্তি। রান্নাঘরে গরম ভাপের মধ্যেও তার মনে যেন ঠান্ডা শান্তি নেমে এলো। আর সাইমা, তার চোখ জ্বলছে দায়িত্বের আগুন আর বইয়ের অধিকার বোধের ঝিলিকে। রুমের দরজাটা ধীরে ধীরে খুলল। সাইমা ঠিক বাঘের মতো পা টিপে টিপে ঢুকলো। টেবিলের উপরে বই খোলা, কিন্তু অনেকের চোখ ফোনের স্ক্রিনে ট্যাং ট্যাং করে নাচছে। হঠাৎই মাথার উপরে বজ্রপাতের মতো কড়া গলা শোনা গেল। এই কি দেখছি আমি? তোকে আমি পড়তে বসতে বলেছি আর তুই এখানে টিকটক করতেছিস? ফোনটা নিচে রাখ, আমি এক্ষুনি তোকে দেখাচ্ছি আসল পড়ার মজা। আপু না মানে সাইমা, আমি পড়া শেষ করছি, শেষ হয়ে গেছে। কি বললি? আবার আপু? তোর মাথা কি ফিউজ হয়ে গেছে? কনফার্ম তোকে থাপ্পড় অনলাইনে দিয়ে দিব, অফলাইনে যেতে সময় পাবি না। না মানে ভুল হয়ে গেছে, একদম ভুল। আপনার নামটাই তো জিব্বায় আটকে গেছে। খুব ভালো, ভুল তোরা জীবনে অনেক করবি, আর সবগুলো ঠিক করানোর দায়িত্ব আমার। এখন বই ধর, আমি পড়া ধরতেছি। কি ধরবেন বলেন? ফটোসিনথেসিসের ডেফিনেশন বল। মানে গাছপালা ফটো তোলে, না মানে সূর্যের আলোতে উইকি আই, না মানে প্ল্যান্টস ফুড বানায়। ফুড বানায় নয়, খাবার প্রস্তুত করে। ভাষা শুদ্ধ, উচ্চারণ পরিষ্কার। তোর মুখে বাংলা ইংরেজি সব গোল্লা পাকায়। খাবার উৎপন্ন করে,
সূর্যের আলো, পানি আর কার্বন ডাই অক্সাইডের সাহায্যে। ব্যাস, এই তো ঠিক পথে আসতেছিস। এইভাবে চলতে থাকলে তুই মানুষ হবি, না চললে মানুষের মতো পড়া শিখবি না, বউয়ের হাতে পিটুনি শিখবি। হে আল্লাহ, এই মেয়ের ডিকশনারিতে রোমান্স শব্দ থাকলেও আগে আসে রুলস অ্যান্ড রেগুলেশন। রুমের ভেতরে বাতাস কেমন জানি কাঁপছে। টেবিলের বইগুলো যেন নিজেরাই সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। আর অনেক সেটি বুঝে গেছে, এখন থেকে মোবাইল নয়, মাথায় বই আর সামনে বাঘিনীর বউ। এটাই তার নতুন লাইফস্টাইল। রুমটা নীরব হয়ে আছে, বন্ধ জানলা, দোরগোড়ায় আলোর লাইন পিছিয়ে পড়েছে। সাইমা ধীরে ধীরে অনেকের কাছে এলো, চোখে মিষ্টি শিং আর মুখে নরম হাসি। পড়া হয়েছে তাই না? এখন রোম্যান্স হবে। আপু, এসবের কি দরকার? আমি একটু লজ্জাই পাই। অবশ্যই দরকার। বিয়ে করেছি কি আঙুল চষার জন্য? আজ তো আমার সঙ্গে তোমার একটু মধুর সময় কাটাবার দিন। সাইমার কথাতে মিশেছিল আদর আর খুনসুটির টান। সে ধীরে ধীরে আসে, অনেকের হাতে আলতো করে স্পর্শ করে। অনেক কাঁদছে, কিন্তু চোখে আছে একটা অনিশ্চিত আকর্ষণ। সে ধীরে ধীরে মাথায় হেলান দিয়ে স্মৃতিতে জানাতে চায়, আপু, আমি প্রস্তুত নই এসবের জন্য। প্লিজ সরে যাও। এই আদর আমার প্রাপ্য, এখান থেকে সরতে পারবো না। আপু মানে সাইমা, একটু ধীরে। আমি মানে ধীরেই করবে, তোমার আরামই আমার প্রথম শর্ত। সাইমা ধীরে ধীরে অনেকের সামনে নামলো, চোখে চোখ রেখে একটু থামলো, যেন মুহূর্তটা আরো মিষ্টি করে নিতে চায়। অনেকও জড়িয়ে ধরে ভয় নয় স্বেচ্ছায়। চোখ বন্ধ করো। তাদের ঠোঁট লেগে প্রথমটা নরম, আলতো, পরে অনুভূতি গভীরতাও বাড়ে। কোনো জোর নেই, কোথাও ভয়ও নেই, শুধু দুজনকে কাছে থাকা, নিঃশ্বাসের মিলন। সাইমা বেশ অনেকক্ষণ ধরে অনেককে কিস করলো। কেমন লাগছে? অনেক কিছু না বলে মাথা নিচু করে রাখলো। সিনিয়র একটা মেয়ের ঠোঁটের ছোঁয়া কিছুতেই মানতে পারছে না ও, আবার কিছু বলতেও পারছে না। বলেই দেখা যাবে আবার কিনা কি করে বসবে। সাইমা বলল, শোন, সব সময় আমি একা আদর করতে পারবো না, তোকেও আমাকে আদর করতে হবে। আমি মানে আমি কেন? তুই কেন মানে? তুই কি ভুলে যাস যে তুই আমার স্বামী? বউয়ের প্রতি একটু কেয়ারিং হও, না হলে দেখবি হারালে কেঁদে কুল পাবি না। এই কথা বলে সাইমা চলে গেল। অনেক নিজে নিজেই বিড়বিড় করল, বলে কিনা হারালে কেঁদে কুল পাবি না। আমি তো চাই তুমি হারাও, যাতে তোমার মতো রাক্ষসীর মুখ না দেখতে হয়। সকাল সকাল ক্যাম্পাসের গেট পেরিয়ে অনেক হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকলো। চোখে মুখে এক গাদা টেনশন, কাঁধে ব্যাগ যেন সিমেন্টের বস্তা। ঠিক এমন সময় পেছন থেকে রাজু এসে কাঁধে ধাক্কা দিল। কিরে বন্ধু, কি খবর? ভাবছিলাম সিনিয়র বউয়ের চাপায় পড়ে তুই হয়তো আজকে চ্যাপটা হয়ে খাটের নিচ থেকে বের হবি। আর বলিস না ভাই, চ্যাপটা হইতে হইতে শেষ মুহূর্তে বেঁচে গেলাম। এতই বাঘ নাকি? বাঘ বললে কম বলছি, এ একদম রয়্যাল বেঙ্গল টাইগার নি। সকাল উঠেই বলছে পড়া না করলে মাথায় হালকা থাপ্পড় দিব। ভাই, মাঝরাতে বউ লগে রোমান্স না, এখন লাগে হেলমেট পরা। ভাই তোর তো দেখছি হানিমুন না, হাই টেনশন। ভাই এইটার বউ না, মনে হয় ডিফেন্স ট্রেনিং সেন্টার থেকে রিলিজ পাইছে। হাঁটা থেকে কথা বলা, সব কিছুতে কড়া ডিসিপ্লিন। বউ নাকি প্লাটুনের ক্যাপ্টেন? প্লাটুন কিরারে ভাই, সে তো পুরো কমান্ডার ইন চিফ। আমি তো ভাবি বাসায় আমি জামাই না, বন্দি নম্বর 101। তাইলে তোকে দেখে একটা কথাই বলা যায়, স্বাধীনতার পরাধীন কাহিনী। ভাই দোয়া করো আমি যেন বেশি দিন এই বাঘিনীর মুখে বাঁচি। একটু রোমান্স করতে গেলেও স্যালুট মেরে অনুমতি নিতে হবে। শালা, তুই না জামাই, তুই তো পুরো নিরাপত্তা বিভাগে চাকরি করতেছিস। ভাই, শেষে যদি দেখি সংসার করতে গিয়ে আমি নিজেই সংসদে দাঁড়াইয়া বলতেছি আমার মানবাধিকার ফিরাইয়া দাও। দুই বন্ধু তখন রোদ ঝলমলে মাঠের পাশে দাঁড়িয়ে হেসে কুটি। আর চারপাশে সবাই তাকিয়ে দেখে অনেকের জীবনে প্রেম না, পুরো অ্যাডভেঞ্চার চলছে। গল্পের মাঝেই অনেকের ফোন কেঁপে উঠল। স্ক্রিনে সাইমার নাম। অনেক চমকে উঠল। কিরে, আমার নামে বন্ধুর কাছে বদনাম করা হয়েছে? এবার ক্লাসে যা। অনেক পুরো হতভম্ব হয়ে ফোন ধরলো। মনে মনে ভাবলো, কি করে সাইমা বুঝলো যে সে ওর বন্ধুদের কাছে ওনার দুর্নাম করছিল। আশেপাশে তাকালো, খুঁজতে লাগলো সাইমা কোথাও লুকিয়ে আছে কিনা। আপু, আপু কোথায়? খুঁজে লাভ নেই, আমি বাড়িতেই আছি। তুই যে কি করতে পারিস সেটা আমি ভালো করেই জানি। সেজন্যই বললাম ক্লাসে গিয়ে মন দিয়ে পড়িস, না হলে কিন্তু খবর খারাপ আছে।
অনিক ফোন কেটে বন্ধু রাজুর দিকে তাকালো, চোখে অবিশ্বাস আর লাজ। দেখছিস ভাই, আমার বউ বাড়িতে বসে দেখতে পাচ্ছেন আমি এখানে কি করছি, আর বলছে ক্লাসে মন দিতে হবে, না হলে খবর খারাপ। ভাই তোর বউ আসলে ডেঞ্জারাস। এক হাতে সংসার, এক হাতে নিয়ন্ত্রণ। এখন তুই যেন ক্লাস শুরু হবার আগে সব আপডেট তাকে জানাইস না। ভাই বুঝেছি, আমার জীবন তেজপাতার কিছু করার নাই। ক্লাস শেষ করে অনেক বাসায় ফিরে এলো। কিচেনে সাইমা ইতিমধ্যেই সব সাজিয়ে বসে আছে। কিরে, এবার খেয়ে নে, খেয়ে নিলে পড়াশোনাও মাথায় থাকবে। অনেক চুপচাপ চেয়ারে পাশে বসে প্লেটে চোখ রাখলো। কিরে, ক্লাসে মন দিয়ে পড়লি তো? না হলে আমি তো বাড়ি থেকে খবর দিতে পারি। হ্যাঁ আপু, চেষ্টা করেছি। অনেক রুমে এসে ব্যাগটা পাশে ছুড়ে দিয়ে চুপচাপ ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। দূরে আকাশের দিকে তাকিয়ে যেন মনটা কোথাও হারিয়ে ফেলেছে। ভেতর থেকে সাইমার সব কাজ সেরে আস্তে আস্তে রুমে ঢুকলো। কিছুক্ষণ অনেককে নিঃশব্দে দেখলো, তারপর ধীরে ধীরে গিয়ে তার পেছন থেকে দুহাত তুলে জড়িয়ে ধরলো। সাইমার গলা নরম কিন্তু কাঁপা কাঁপা। আমাকে মেনে নিতে তো সমস্যা কি অনিক? তুই কেন আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করছিস না? অনেক আস্তে করে সাইমার হাতগুলো সরিয়ে সামনের দিকে তাকালো। চোখে মুখে ক্লান্তি কিন্তু কথায় কঠোর স্থিরতা। অনেক ধীরে ধীরে বলল, আপুরে প্লিজ, আমাকে এসব নিয়ে জোর কইরেন না। কাউকে মানা না মানা এটা মনের ব্যাপার, এই জিনিস কখনো জোর করে হয় না। সাইমার চোখে হতাশার ছায়া নেমে এলো, কণ্ঠ ভারী হয়ে উঠল। সাইমা চাপা স্বরে বলল, আমি তো জোর করছি না অনিক। আমি জানতে চাইছি কেন মানতে চাচ্ছিস না? আমি কি এতটাই খারাপ, নাকি আমার রাগ, আমার সিনিয়র পরিচয় এটাই বাধা? অনেক এবার চোখ বন্ধ করলো, যেন তার ভেতরের ঝড় থামানোর চেষ্টা করছে। অনেক ধীরে ধীরে বলল, আপু, আপনি অনেক বড়, এমনি আপনার দুনিয়া আলাদা। আমি এসব প্রেম ভালোবাসা জিনিস বিশ্বাস করি না। মানুষ শুধু ক্ষতি পায়, ভাঙে। আমি সেই জায়গায় যেতে চাই না। সাইমা এবার শক্ত স্বরে বলল, কিন্তু চোখের কোণে পানি চিকচিক করছে ওর। আমি তোকে প্রেম করতে বলতেছি না, আমি তোর স্ত্রী। স্ত্রীকে ভালোবাসবি, এটাও কি অপরাধ অনিক? অনেকের বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল, কিন্তু সে কথা আটকে ফেলল। দুজনের মাঝের বাতাস যখন হঠাৎ ভারী হয়ে গেল, কেউ কথা বলছে না, তবু হাজারো প্রশ্ন ভেসে বেড়াচ্ছে নীরবতায়। তার চারিদিক নিস্তব্ধ। রুমের হালকা আলোয় অনেক ব্যালকনির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎই পেছন থেকে সাইমা এসে ধীরে ধীরে তার কোমর জড়িয়ে ধরল। অনেক ইতস্তত করে হাত ছাড়াতে গেলেও সাইমা শক্ত করে ধরে রাখলো। সাইমার কণ্ঠ কাঁপছে, নিঃশ্বাস দ্রুত। প্লিজ অনিক, আমাকে একটু ভালোবাসো। আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য প্রতিটা মুহূর্ত পড়তেছি। আমাকে দূরে ঠেলে দিও না, আর পারতেছি না। অনেক হতবুদ্ধি হয়ে পিছনে তাকাতেই সাইমার চোখ বন্ধ করে তার ঠোঁটে ঠোঁট চেপে দিল। কিসটা ছিল গভীর, অস্থির আর বেদনায় ভরা। মনে হলো সাইমা যেন এই স্পর্শেই বেঁচে আছে। কিন্তু অনেকের ভেতরে আগুন ধিক ধিক করে চলে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে সাইমাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সাইমা অভিমানে দুলতে দুলতে বিছানার কোনায় গিয়ে ঠেকল। অনেক ক্ষুব্ধ গলায় চিৎকার করে উঠে বলল, আপনার লজ্জা করে না আপু? আমি একবার দুবার না শতবার বুঝাইছি আমি আপনাকে মেনে নিচ্ছি না, তারপরেও আপনি আমার কাছে আসেন কেন? আপনি কিসের এত অভিমান, কিসের এত অধিকার? সাইমার বুক ধরফর করে উঠল, চোখের পানি জমে উঠেছে, কিন্তু জেদি সাইমা ফোঁটা গড়িয়ে পড়তে দিচ্ছে না। ঠোঁট শক্ত করে চেপে ধরে আছে, কাপা গলায় বলল, আমি তোমার স্ত্রী অনিক। আমার তোমার উপর অধিকার আছে, ভালোবাসার অধিকার। তুমি আমাকে তোমার জীবনে প্রবেশ করতে দিচ্ছ না, বরং আমাকে অপমান করছো। আমি কি এতটাই অযোগ্য? আপনি যে আমার স্ত্রী, এই কথাটাই আমি মানতে চাই না। আপনাকে মানতে পারি না। আপনাকে দেখলে আমার নিজের উপর ঘৃণা আসে। আপনি আমার সব কিছু শাসন করেন, আমার স্বাধীনতা কেড়ে নিয়েছেন। সাইমার চোখ যেন বজ্রপাত হলো এই কথা শুনে। সে আস্তে আস্তে উঠে দাঁড়ালো, চেহারা সাদা হয়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে গেছে ওর। সাইমা নিচু স্বরে বলল, মানে আমি তোমার কাছে শুধু বাধ্যতামূলক এক সম্পর্ক? তোমার কাছে আমি কেয়ার করার মতোও না? অনেক কোনো উত্তর দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। সেকেন্ড কয়েকের নীরবতার পর সাইমা ধীরে ধীরে পেছনে সরল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। সেটা সে মুছে ফেলল দ্রুত, যেন অনেকের সামনে দুর্বল হতে চায় না। একটা তীব্র দম বন্ধ করা
হাসি দিল, যেটা ছিল কান্নার চেয়েও ভয়ঙ্কর। সাইমা স্তব্ধ গলায় বলল, তুমি ভাবছো তুমি আমাকে ঘৃণা করলে আমি ভেঙে পড়বো? না অনিক, আমি সাইমা রহমান। আমি কারোর অনুগ্রহে বাঁচি না। তুমি যদি আমার ভালোবাসা না চিনতে পারো তাহলে প্রমাণ করে দেখাবো এই স্ত্রী নামের সম্পর্কের মাঝেও আমি তোমাকে এমনভাবে হার্ট করব যে তুমি নিজেই একদিন আমার ভালোবাসার জন্য হাসপাস করবে। সে বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দরজাটা এমনভাবে বন্ধ করলো যেন সেই শব্দে অনেকের বুকের ভেতরে কেঁপে ওঠে। রাত অনেকটাই হয়ে গিয়েছে। ডাইনিং রুমে হালকা আলো জ্বলছে। সাইমা একটা টেবিলের পাশে বসে চুপচাপ চায়ের কাপ ঘোরাচ্ছে। বাইরে রাতের নিস্তব্ধতা এসে ঘরে মিশেছে। অনেকের মা ধীরে ধীরে ঘরে এসে বলল, কি রে সোনা, এত রাতে ডাইনিং রুমে কি করছিস? কিছু না খালা, এমনি বসেছিলাম। উফ, তুই অনিকের সাথে তো ঝগড়া করছিস না? তুই তো জানিসও কেমন, রেগে গেলে কথা শোনে না। ওর কথায় রাগ করলে কি চলে? সাইমা একটু নেমে চোখ মেলে তাকালো। ঠোঁট কপালে সামান্য ভাঁজ। সাইমা এবার বলল, খালা, তোমার ছেলে তো আমাকে মেনে নিচ্ছে না। তুই তো জানিস ও কেন মেনে নিচ্ছে না। তার মানে কি তোর অভিমান করার কথা? এই জন্য কি তুই হাল ছাড়বি? অভিমান করতে চাই না খালা, কিন্তু কখনো কখনো হঠাৎ অভিমান হয়ে যায়। অনেকের মা ধীরে চলে গেল সাইমার পাশে। হাতে হালকা আলতো চাপ দিয়ে বলল, দেখ সোনা, ওর মতো ছেলে সবসময় একটু কঠিন, কিন্তু তুই শক্ত থাকবি। ওকে দেখাইবি কখনো হার মানতে পারবে না। অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে শেখ। তুই পারবি। সাইমা নিঃশ্বাস ছাড়ল। চোখে সামান্য জল ভাসছে, কিন্তু মুখে ছোট্ট হাসি। মনে মনে ভাবলো যে মানুষকে সে এতটুকু ভালোবাসে তার প্রতি রাগ ও অবিশ্বাস এখন আর অন্তরে ঝগড়া চালাচ্ছে। রাত গভীর, রুমটা সোজা আলোয় ভরা। অনেক জানলার পাশে দাঁড়িয়ে বাইরের আকাশের দিকে ঝুঁকে আছে। হঠাৎই পেছন থেকে দৌড়ে এসে সাইমা দাঁড়ালো। চোখে কিছু অনুনয়ের ঝিলিক, মুখে করা রাগ আর মিষ্টি আবেদন একসাথে। অনিক, একটু আমার কাছে এসো। অনেক ঘুরে দেখলো সাইমার চোখ চকচক করছে। সে সামান্য কাঁদছে, কিন্তু নির্ভীক কোনো ভাব আছে। অনেকের মধ্যেই লেগে আছে আগের রাগ ও লজ্জা। মুখে টান পড়ল। আপু, আপনি আবার কেন আসলেন? আমি আসতেই চাইছি। আমি তোমাকে জোরে ধরতে আসিনি। আমি কেবল চাই তুমি আমার কথাটা শোনো, আমায় মেনে নাও ইচ্ছে করে। সাইমার কণ্ঠে ওই আভা আর কঠোরতা আর কোমলতার মিশ্রণ। সে একটু কাছে এলো, কিন্তু থামলো অনেকের সম্মতি না পাওয়া পর্যন্ত। হাত বাড়ালো না। প্লিজ অনিক, আমাকে একটু ভালোবাসো। আমাকে দূরে ঠেলে দিলে আমার মনে ব্যথা হয়। আমিও মানুষ, আমারও চাই ভালোবাসা। তুমি যদি সম্মত হও আমি শান্তভাবে আসবো তোমার কাছে। অনেক চোখ নামালো। মনে এক ঝটকার ভেতরে সব কিছু কুটকুট ফিরে এলো। সে চেঁচাতে চাইলো, বেচার অনুভব করলো, কিন্তু সাইবার কণ্ঠে সত্যি কোনো জোর নেই, শুধু অনুরোধ। অনেক ধীরে ধীরে মহিমায় শ্বাস ফেলে। আপু, ভালোবাসা কি জোর করে হয়? আর আমি সুন্দরী মেয়েদের পছন্দ করি না একদম। আমাকে পছন্দ না করার কারণ কি অনিক? আমি দেখতে সুন্দরী এজন্য তোমার কাছে মনে হয় পৃথিবীর সব সুন্দরী মেয়েরাই ছলনাময়ী? রুমটা হালকা আলোয় ভরা। বাইরে বাতাস নিঃশব্দে, কিন্তু ভেতরে দুজনের মধ্যে এক অদ্ভুত চাপ তৈরি হচ্ছে। সাইমা অনেকের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, অনেক আমি জানি তোমার আগে কারোর সাথে সম্পর্ক ছিল। তুমি সেই মেয়েটাকে অনেক ভালোবাসতে, কিন্তু সে তার সৌন্দর্য ব্যবহার করত। সে তার সৌন্দর্যকে কাজে লাগিয়ে অনেক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। অনেকের চোখ একটু নেমে গেল। ভেতরে পুরনো আঘাতগুলো উকি মারল। সে মুখ কুঁচকে বলল, হ্যাঁ, এটা সত্যি। আমি ধোঁকা খেয়েছি। সেই মেয়েটা আমি ভাবতাম ভালোবাসা সৎ হবে, কিন্তু সে সবটাই খেলনা হিসেবে ব্যবহার করত। কিন্তু অনেক, তাই বলে কি তুমি মনে করো পৃথিবীর সব সুন্দরী মেয়েরাই এরকম ধোঁকাবাজ? পৃথিবীর সব সুন্দরীরাই শুধু খেলনা করবে? হ্যাঁ, আমার মনে হয় তাই। যে সুন্দরী মেয়েটা একবারই আমাকে আঘাত দিয়েছে, তারপরে যে সুন্দরী দেখেছি সবাই তো একই রকম। তারা শুধু সৌন্দর্য দিয়ে মানুষকে খেলনা বানায়। অনিক, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি না আমি তোমার বিশ্বাস জেতার জন্য ঝাঁপিয়ে পড়বো না, কিন্তু মনে রাখো সব সুন্দরী মেয়েরাই একরকম নয়। আমি তোমার কাছে সত্যি হতে চাই। আমি তোমার আঘাতের কারণে তোমার কাছে দূরে থাকবো না। অনেক কিছুক্ষণ চুপচাপ রইল। চোখে লাজ আর বিরক্তি, কিন্তু ভেতরে একটা অজানা দ্বন্দ্ব শুরু হলো। সে সাইমার দিকে তাকালো। একটা মেয়ের সৌন্দর্য
তাকে ভয় দেখায় আর সাইমার সৌন্দর্য তাকে ধাক্কা দিচ্ছে। আমি জানি আমি চেষ্টা করব না, তোমার সৌন্দর্য আমাকে আচ্ছন্ন করছে, আর ঠিক সেই কারণেই তোমাকে পছন্দ করা কঠিন। সাইমা 1 মিনিট চুপচাপ রইল, তারপর ধীরে ধীরে হাসলো। হাসিটা মিষ্টি কিন্তু চোখে অল্প কষ্টের ছায়া। সে জানে অনেককে ধীরে ধীরে মানাতে হবে। সৌন্দর্য তার শক্তি, কিন্তু ধৈর্যই তার অস্ত্র। ঠিক আছে অনেক, তুমি এখন আমাকে পছন্দ করো না, তবে ধীরে ধীরে আমি তোমার বিশ্বাস জিতবো এবং সেই বিশ্বাসে আমরা দুজন একসাথে সত্যি সুখী হতে পারবো। তুমি কিন্তু এটা ভুলে যেও না, তোমার মাও চরম সুন্দরী এবং সে কিন্তু তোমার প্রেমিকার মতো নয়। এটা দিয়েই ভেবে দেখো, পৃথিবীর সব সুন্দরী এক হয় না। অনেক রাতের অন্ধকারে চুপচাপ শুয়ে ভাবতে থাকলো। মনটা শান্ত ছিল না, কিন্তু এক ধরনের অদ্ভুত চিন্তা তাকে ঘিরে তুলল। হ্যাঁ, আমার মাও তো অনেক সুন্দরী, কিন্তু সে তো খারাপ না। তাহলে কি সাইমার কথাই সত্যি? সব সুন্দরী মেয়েরাই খারাপ হয় না। আমাকে একবার সুযোগ দেওয়া উচিত সাইমাকে সত্যি জানার জন্য। এই ভাবনায় সে নিজেকে থামাতে পারল না। পাশ ফিরে তাকালো। হালকা আলো পড়ছে রুমের কোণে, আর সেখানেই শুয়ে আছে সাইমা। চোখ বন্ধ, শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে ওঠানামা করছে, কিন্তু হালকা আলোয় তার সৌন্দর্য যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। অনেক হঠাৎই উপলব্ধি করলো সাইমা সত্যি অসম্ভব সুন্দর। এমন সৌন্দর্য কখনোই শুধু চোখের মায়ায় নয়, মনে ছুঁয়ে যায়। অনেকের মন কেঁপে উঠল। সে হাতটা ধীরে বাড়ালো, সাইমার ঠোঁটের উপরে হালকা স্পর্শ করলো। স্পর্শ মাতেই শরীরে কেমন যেন এক অদ্ভুত শিহরণ চলে গেল। তার হৃদয়টা গরম হয়ে উঠল, আর সাইমার ঠোঁটও যেন হালকা কাঁপতে লাগলো। হালকা নিঃশ্বাসের সঙ্গে অনেক আস্তে আস্তে নিচু হয়ে গেল। চোখে মৃদু বন্ধ করলো, কিন্তু মন কেবল সাইমার দিকে আছড়ে পড়ল। তারপর নিঃশ্বাস শব্দে হালকা করে চুমু দিল, একটা কোমল সংযমী চুমু, যেন চুমু স্বীকৃতি, ভালোবাসার অল্প স্পর্শ। অনেকের মন এখন এক ধরনের দ্বন্দ্বে, কিন্তু একসময় সে বুঝলো ভয় আর অভিমান কিছুই নয়, মনে সত্যিকারের অনুভূতি আসছে। এই মুহূর্তে সে ঠিক করলো সাইমাকে আরও জানার চেষ্টা করবে। তাকে শুধু শারীরিক না, বরং হৃদয়ও দিয়ে মানবে। সকালের নরম আলো পর্দা পেরিয়ে ঘরে ঢুকছে। হালকা ঠান্ডা বাতাস চুলগুলো উড়ে এসে সাইমার পায়ে কপালে লেগে আছে। হাতের ট্রেতে তার উপরে ধোঁয়া ওঠা চায়ের কাপ। সাইমা ধীরে পায়ে এসে টেবিলে চা রাখলো। অনেক ইতিমধ্যেই জেগে বসে আছে, চোখ স্থির সাইমার মুখের দিকে। আর আজ তার দৃষ্টিতে রাগ নেই, অবহেলাও নেই, একটা অদ্ভুত নীরবতা। অনেকের মনে কেমন অস্থিরতা কাজ করছিল। রাতের সেই চুমু, সাইমার নিঃশ্বাসের সেই কাঁপুনি, সবকিছু তার ভিতরের অচেনা অনুভূতি জন্ম দিয়েছে। চোখ নামাতে পারছে না। সাইমা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে চাটা রাখলো। অনেক ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হলো, কথা বলছো না কেন? কি কথা বলবো? আমার কথা তো তোমার কাছে বিরক্ত লাগেই। সুন্দরী মেয়েদের তো তুমি বিশ্বাসই করো না, আমার সাথে কথা বলে কি হবে? এই কথা শুনে অনেকের বুকের ভেতরে কেমন জানি ব্যথা করে উঠল। এবার আর চুপ থাকলো না। হঠাৎই উঠে এসে ধীর কণ্ঠে দৃঢ়ভাবে সাইমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। সাইমা একদম স্থির, এমন বিস্মিত সে আগে কখনো হয়নি। অনেক মুখটা সাইমার কানের কাছে এনে নরম কণ্ঠে বলল, এত সুন্দর মুখ যদি সারাক্ষণ অভিমান করে থাকো, তাহলে তো চেহারা ধুতুম পেঁচার মতো লাগবে। একটু হাসো তো দেখি, হয়তো সকালটা ভালো হয়ে যাবে। সাইমা বাকরুদ্ধ। এই ছেলেটা কি সত্যিই অনেক, যে প্রতিদিন তাকে তাকিয়ে দেখতো না, আজ সে নিজে থেকে জড়িয়ে ধরছে? সাইমা ধীরে বলল, আমাকে এসব বলে লাভ নেই অনেক, আমি জানি তুমি পছন্দ করো না আমাকে। হঠাৎই অনেক কোনো আগাম সতর্কতা ছাড়াই ঠুস করে সাইমার গালে একটা চুমু দিয়ে দিল। সাইমা তো চোখ বড় বড় করে তাকালো, মুখের রং লাল হয়ে উঠেছে। অনেক ধীরে ধীরে মুখটা সামনে এনে বলল, এত অবাক হবার কিছু নেই ম্যাডাম, আমি তোমার স্বামী, তোমাকে চুমু দেওয়া আমার পূর্ণ অধিকার। তার ঠান্ডা কণ্ঠে আজ এক অদ্ভুত উষ্ণতা। সাইমা মুখ ঘুরিয়ে নিল, তার বুকের ভেতরে আনন্দের ঢেউ লেগেছে। সে চুপ করে রইল, কিন্তু তার অন্দরমহল হাসছে। অনেক আবারও ধীর কানে ফিস ফিস করে বলল, দেখো সাইমা, আমি হয়তো সব বুঝতে ধীরে শিখছি, কিন্তু আমি চেষ্টা করছি। তুমি কি আমাকে আরেকটু সময় দেবে? সাইমা কিছু বলল না, শুধু মুচকি হেসে চোখ নামিয়ে নিল। সেই ছোট্ট হাসিটাই প্রমাণ করে দিল এই সম্পর্কের সকাল আজ নতুন রঙে রাঙালো।
বিকেলের হালকা রোদে পার্কের চারপাশটা সোনালি আলোয় ঝলমল করছে। সাইমা আর অনেক দুজনে পাশাপাশি হাঁটছে, কখনো ফুচকা খাচ্ছে, কখনো হাসাহাসি করছে। অনেকদিন পর অনেককে এত স্বাভাবিক নির্ভর লাগছে ওর। সাইমা চোখে শান্তি। হঠাৎই অনেকের পা স্থির হয়ে গেল। তার চোখ সোজা নামছে একটা মেয়ে অন্য এক ছেলের হাত ছড়িয়ে ধরে হাঁটছে, হাসছে, গল্প করছে। সাইমা তাকে বুঝে গেল এই তো সেই মেয়ে, অনেকের অতীতের দুঃস্বপ্ন। ওরা কাছে আসতেই মেয়েটা নাটকীয় ভঙ্গিতে চুল ঝাঁকিয়ে বলল, ও মাই গড, অনেক কেমন আছো? অনেক ঠান্ডা মুখে ঘুরে দাঁড়ালো, একটুও আগ্রহ নেই। মেয়েটা চোখ টিপ মেরে সাইমার দিকে তাকালো। এই যে, এটা কে? তোমার বউ নাকি? হ্যাঁ, আমি ওর স্ত্রী। সমস্যা? ওর মতো ছেলের আবার বউ থাকে নাকি? একদম আনরোমান্টিক, লাইফের কোনো ফিলই নেই। সাইমার চোখে শীতল হয়ে উঠল, স্বরে আগুন, কিন্তু মুখে রাজকীয় স্থিরতা। তো কি করবে? রিলেশনে থাকলে কি বেড়ে নিয়ে যাবে মেয়েকে? রোম্যান্স মানে কি শুধু শারীরিক টান তোমার কাছে? সবাই থমকে গেল। মেয়েটার মুখে স্পষ্ট কালো হয়ে গেল। সাইমা সামনে আরো এগিয়ে গেল। এবার পুরো দৃশ্যের নিয়ন্ত্রণ তার হাতে। তোমাকে দেখে বুঝলাম তুমি রোম্যান্সকে ব্যবহার করো শুধু নিজের সৌন্দর্যের বিজ্ঞাপন দেওয়ার জন্য। একসাথে 4টা ছেলের সাথে ঘুরতেই তোমার রিয়েল ফিল আসে। অনেক হয়তো আনরোম্যান্টিক, কিন্তু অত্যন্ত চরিত্রবান। তোমার মতো মেয়ের হাত থেকে মুক্তি পেয়ে সে বেঁচে গেছে। তুমি আমাকে কিভাবে বিচার করলে? আমি তোমাকে বিচার করিনি, তোমার কাজগুলো নিজেই প্রমাণ করে দিয়েছে তুমি কি। আর একটা কথা শুনে যাও, আমার স্বামীর সামনে থেকে সরে গিয়ে আয়নায় গিয়ে নিজের মুখটা একবার দেখো। দেখো এখনো কতজনের ছায়া লেগে আছে সেখানে। আমার সামনে দাঁড়িয়ে বুদ্ধি ফলাতে এসো না। মেয়েটা হতভম্ব হয়ে গেল। পাশে দাঁড়ানো ছেলেটাও নীরবে অনেকের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। সব বুঝে গেছে। মেয়েটা দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে পেছনে ফিরে হাঁটতে শুরু করলো। অনেক একদমই স্তব্ধ, তার গলা ভারী হয়ে গেছে। সাইমা ধীরে ওর দিকে তাকিয়ে বলল, চলো, এসব ফালতু চরিত্রের মানুষদের দেখে সময় নষ্ট করো না। অনেক কিছু বলার আগে চোখ নামিয়ে নিল। তার গলার ভেতরে শুধুই একটা অনুভূতি কাজ করছে, আর সত্যি করে মনে হলো সে বেঁচে গেছে। আর সাইমা তাকে বুঝিয়ে দিল নিজের গর্বের ভাষায়। বাড়িতে ফিরে অনেক দরজা বন্ধ করলো। সাইমা ঠিক তখনই চুল বাঁধছিল আয়নার সামনে। অনেক কোনো কথা না বলেই পিছন থেকে সাইমাকে জড়িয়ে ধরলো। সাইমা চমকে উঠলেও কিছু বলার আগেই অনেক মুখ ঘুরিয়ে তার ঠোঁটের উপরে ঠোঁট রেখে আস্তে করে কিন্তু গভীর এক অনুভূতি চুমু দিল। চুমু শেষে অনেক কপাল টেকে ফিস ফিস করে বলল, ধন্যবাদ সাইমা, সত্যি ধন্যবাদ। আজ তুমি যে কথাগুলো ওর মুখের সামনে বললে আমি এতদিনও বলতে পারিনি। তুমি আমার হয়ে আমার সম্মানটা রক্ষা করেছো। আমি আজ সত্যি খুশি। তোমার কি আমাকে লুতুপুতু পুতুল ভাবো নাকি? আমি অন্যায়ের সামনে মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকার মানুষ না অনেক। কেউ তোমাকে ছোট করবে আর আমি চুপচাপ দেখবো, সেটা কখনো হবে না। অনেকের চোখে তখন এক অন্য রকম ঝিলিক। সাইমার কথাটা বলা শেষ করতেই বিন্দুমাত্র দেরি না করে সামনে ঘুরে অনেকের ঠোঁটের উপরে জোরে ঠোঁট ডুবিয়ে দিল। মুহূর্তের মধ্যেই চুমুটা গভীর হতে লাগলো, যেন অনেক দিনের জমে থাকা অনুভূতি দুজনের ভিতর থেকে ঝরে পড়ছে। অনেকের হাত দিয়েও সাইমার মুখের দুপাশে ধরে নিজের দিকে টেনে নিল। এবার সে নিজেই রেসপন্স করলো, পুরো আবেগ নিয়ে, শ্বাসের সঙ্গে মেশা উষ্ণতা। চোখ বন্ধ করে দুজনেই বুঝলো এটাই সেই মুহূর্ত যেখান থেকে দূরত্ব আর টিকিয়ে রাখা যাবে না। দুজনেরই বুকের দুপুক এক হয়ে গেল। চুমু থামিয়ে অনেক ধীরে বলল, তুমি শুধু আমার স্ত্রী নও সাইমা, তুমি আমার শক্তি। মনে রাখো অনেক, তোমার মুখ থেকে এই কথা একবার বের হয়েছে মানে সেটা আর ফিরিয়ে নেওয়া যাবে না। আমি তোমার জীবন থেকে শুধু স্ত্রী না, তোমার অধিকার হব। এরপর আর কোনো কথা নয়। আবারও অনেক সাইমার ঠোঁটের উপরে তার নিজের অধিকার লিখে দিল। দুপুরের শান্ত আলো ঘরে ঢুকছে। সাইমা জানলার পাশে দাঁড়িয়ে চুলে ক্লিপ দিচ্ছিল। অনেক বই হাতে সোফায় হেলান দিয়ে বসে আছে। হঠাৎই সাইমা মিষ্টি স্বরে ডাক দিল, অনেক, বলো। অনেক বই থেকে মুখ তুলে তাকালো। চলো না আমাদের বাড়ি থেকে একদিন ঘুরে আসি। দেখো, বিয়ের পর তো যাওয়াই হলো না। মা কতবার ফোন দিয়ে বলেছে, তুমি তো প্রতিবারই বলো ব্যস্ত আছি, এবার গেলে কেমন হয়। তুমি কি আমার মনের কথা পড়ে ফেললে নাকি? আমিও ভেবেছিলাম এবার যাওয়া উচিত। খালা নিশ্চয়ই আদর করে খাইয়ে দিতে না পারার জন্য মন খারাপ করে রেখেছেন।
শুধু মা কেন, আমারও মন খারাপ। আমার স্বামী বউকে বিয়ে করে সরাসরি নিজের বাড়িতে রেখে দিয়েছে। আমার বাড়ির লোকজনকে তো ভুলেই গেছে। অনেক বইটা বন্ধ করে উঠে এসে সাইমার সামনে দাঁড়ালো। আস্তে করে তার চুলে হাত বুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, রাগ কমাও সুন্দরী মিসেস অনিক। কাল সকালেই যাব, তুমি রেডি থেকো। আমি নিজেই গাড়ি নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি কালকে আমার জন্য শাড়ি পরবে, সেই যেটা পরে বিয়ের পর প্রথম দিন আমার দিকে তাকিয়ে পাগল করেছিলে। সাইমার গালে হালকা লাল হয়ে উঠল। সে চোখ সরিয়ে নিয়ে আস্তে করে বলল, দেখা যাবে। অনেক হেসে তার কাঁধে হাত রেখে আলতো করে কাছে টেনে নিল। না, দেখা যাবে না, দেখতে হবেই। সুন্দরী স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি না গেলে আমার ইজ্জত থাকবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, কাল আমি রেডি থাকবো, তুমি যেন দেরি করো না। দেরি করবো না, তবে রেডি হচ্ছ কিনা সেটা চেক করতে আমি সময়ের 1 ঘন্টা আগেই হাজির হয়ে যাব। অনেক হঠাৎই সাইমার দিকে এগোলো, হাত ধরে টান দিল। চলো, আজ দেখাই আমি কেমন আদর দিতে পারি। তুমি এত সাহসী, দেখবো কি করতে পারো। অনেক ঝট করে সাইমাকে কোলে তুলে নিল। এতদিন তো খুব আদর চাইছিলে তাই না? আজ তোমার জন্য আমার সব আদর ভালোবাসা। ওরে কি করছো, শান্ত হয়ে যাও। শান্ত? আজ আমি তোমাকে শান্ত করতে চাই না, আদর করতে চাই। অনেক বিছানায় বসিয়ে আবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাইমা প্রথমে কিছুটা চুপে, তারপর ঠোঁট্ট গাঢ় হাসি ফুটে বলল, দেখো, পরে আবার আফসোস করো না। তোমার কি মনে হয় আমি না ভেবে সিদ্ধান্ত নিয়েছি? মোটেই না মিসেস। এবার তৈরি হও আমার রোমান্টিক আদর সহ্য করার জন্য। এবার তারা দুজনে একে অপরের কাছে ঠোঁটে ঠোঁট নিয়ে আলিঙ্গনে সময় কাটালো। দুজনেই অনুভব করলো এই রাত শুধু রাত নয়, আজ থেকে শুরু তাদের নতুন সম্পর্কের সূচনা। সকালবেলায় অনেক উঠে সাইমার দিকে তাকিয়ে বলল, কি সোনা, কেমন লাগছে আজ? সাইমা কিল মেরে দিয়ে বলল, ছি, তোমার কি লজ্জা করে না এসব কথা বলছো? লজ্জা কেন পাবো? আমি কি বাইরের কারোর সাথে রোম্যান্স করেছি নাকি? আমি তো আমার বউয়ের সাথে রোম্যান্স করেছি। তাই বলে তুমি এইভাবে বলবে? আমার বুঝি লজ্জা করে না? বাবারে, তুমি আবার লজ্জা পাও? বিয়ের রাতে তো আমাকে জড়িয়ে ধরে কিস করলে, তখন লজ্জা কোথায় ছিল? তখন তো জেদ করেছিলাম। তুমি অন্য কাউকে মনে মনে ভালোবাসো, সেটা মেনে নিতে পারছিলাম না, তাই রাগ হয়েছিল। অনেক ধীরে ধীরে সাইমার হাত ধরল, চোখে চোখ রাখলো ও। কিন্তু এখন আমি শুধু তোমার, আর কারোর জন্য কোনো জায়গা নেই আমার মনে। তুমি যে আমার স্ত্রী সেটা আমি পুরো মন দিয়ে মানছি। শুধু দেখছি, এখন কি তুমি সত্যিই আমাকে শুধু নিজের স্ত্রী মনে করো? হ্যাঁ সোনা, তোমার জন্যই আমি আজ থেকে সব রাগ, সব সন্দেহ দূরে রাখবো। সকালে নাস্তার টেবিলে সবার পরিবেশটা ছিল শান্ত ও আন্তরিক। আনিকের মা নিজের হাতে পরোটা ছেড়ে সাইমার প্লেটে দিচ্ছিল। সাইমার একটু সংকোচ আর মিষ্টি ভঙ্গিতে বলল, খালা আজকে একটু বাড়ি যেতে চাই। মা অনেকদিন ধরে বলছে, আমাকে নাকি খুব দেখতে ইচ্ছে করছে ওনার। হ্যাঁ মা, তোর মা আমাকেও ফোন করেছিল, খুব আদর করে বলল সাইমাকে যেন পাঠিয়ে দেই। তোর জন্য মন কেমন কেমন করছে নাকি? খালা, মা তো একটু আবেগী টাইপের, আমাকে না দেখলে বড্ড মন খারাপ করে। যা মা, নিশ্চিন্তে যা, তবে একদিনের বেশি থাকিস না। জানিস তো সারাদিন আমি বাসায় একা থাকি, তুই না থাকলে আমার তো একদম ভালো লাগে না। সাইমা চোখ তুলে মায়ের মতো স্নেহমাখা মুখটা দেখে হালকা হেসে বলল, তুমি চিন্তা করো না খালা, আমি কালকেই অনেকের সাথেই চলে আসব। তুমি তো আমারও মা, তোমার কাছ থেকে আমি থাকতে পারবো নাকি? বিকেলের আলো ধীরে ধীরে ঘরে ভেসে আসছিল। সাইমা বিয়ের শাড়িটা পরে আর্টফুলভাবে সাজছিল। লাল শাড়ির রেশমি ধারে ধারে গাঁথা গোল্ডেন কাজ চোখে ভেসে আসছিল। হালকা লাইটে তার মুখের আভা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। অনেক চুপচাপ একটি কোণে বসে তাকিয়ে থাকলো। সে দেখতে পাচ্ছিল কিভাবে তার বউ এক একটি ভাঁজ ঠিক করছে, কিভাবে চুল গুছাচ্ছে। মনে মনে বারবার বলছিল, এই মুহূর্তে পৃথিবীর সব সুন্দরী মেয়েরা যেন অপ্রাসঙ্গিক হয়ে গেছে, শুধু সাইমা আছে। সাইমা হালকা হাসি দিয়ে বলল, কি দেখছো? কি আর দেখবো, আমার সামনে আমার সুন্দরী বউকে দেখি। এত সুন্দর বউ রেখে কি আর পাশে তাকানো যায়? হয়েছে হয়েছে, বেশি বেশি বলতে হবে না। বেশি বেশি নয় রে জান, তুমি আসলেই অনেক সুন্দরী। তোমার দিকে একবার চেয়ে থাকলে আর চোখ ফেরাতে পারি না। এইবার কি মুগ্ধ হয়ে রইছো? মুগ্ধ নয় জান, আমি তো মুগ্ধই হয়ে গেছি। আজ এই শাড়ি আর তোমার হাসি
একত্রে দেখে মনে হচ্ছে পৃথিবীর সব রং যেন মিলেছে শুধু তোমার মধ্যে। ও রে, আজ এত রোমান্টিক। তবে দেখো, চোখ বড় বড় করে তাকাচ্ছ, আমি লজ্জা পাচ্ছি। অনেক থামলো না, ধীরে ধীরে সাইমার হাত ধরে নিজের কপালে নিয়ে বলল, লজ্জা হবে না জান, কারণ আজ থেকে তুমি আমার, শুধু আমার। আর আমি চাই এই চোখে এই সুন্দরী বউকে চিরকালই দেখব। সাইমার চোখে মৃদু হাসি, মনে মনে আনন্দর স্রোত বেয়ে যাচ্ছিল। আজ বিকেলের আলো আর লাল শাড়ির মিলনে তাদের প্রেমের অনুভূতি যেন আরো গভীর হয়ে উঠল। সাইমাদের বাড়ির ফটকের সামনে গাড়ি থামতেই সাইমার মা দরজা খুলে বাইরে এলেন, চোখে আনন্দের জল, ঠোঁট থমথমে হাসি। সাইমা দেখে যেন বুক ভরা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মারে, কতদিন পর এলি? সাইমা ছুটে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল। মায়ের কাঁধে মুখ গুজে চোখ ভিজে উঠল দুজনেরই। ঠিক তখনই অনেক গাড়ি থেকে নেমে মুচকি হেসে সামনে গিয়ে দাঁড়ালো। সাইমার মা দুহাত বাড়িয়ে অনেককে ডাকলেন, আয় বাবা, এইবার তোকে দেখে একটু শান্তি পেলাম। কিরে, আমাকে তো একেবারে ভুলেই গেছিস। তোমাকে কি করে ভুলবো খালা? মায়ের পরেই তো আমি তোমাকে আরেকটা মা মনে করি। মনে করিস, কিন্তু দেখা পাই না। শুনি তুই নাকি বউ নিয়ে এত ব্যস্ত যে নিজের শ্বশুর বাড়ি পর্যন্ত ভুলে গেছিস। আরে খালা, পড়াশোনার চাপ, তার উপর এই বয়সে ঘাড়ে বউ তুলে দিলে সব মিলিয়ে মাথা গেছে। কিভাবে এত কিছু একসাথে সামলাই বলেন তো? এই কথা শোনা মাত্রই সাইমা চোখ গরম করে তার দিকে তাকালো। এই বয়সে বউ মানে আমি কি তোমার ঘাড়ের বোঝা নাকি? আরে না না জান, বোঝা নয়, আমার জীবন যুদ্ধের একমাত্র অস্ত্র তুমি। হায় আল্লাহ, এই ছেলেটা একই সাথে ছলাকলা আর দুষ্টমির মিশ্রণ। সাইমার বাবা সিঁড়ি থেকে নেমে এসে বললেন, অনেক, আয় বাবা, আমার মেয়েকে ঠিকঠাক রেখেছিস তো? খালু, আপনার মেয়েকে নয়, আমি আমার কলিজাকে ভালো রাখছি। আল্লাহ তোমাদের মুখের এই হাসি যেন চিরকাল থাকে। আমার মেয়ের কপালে সুখ যেন লেখা থাকে সব সময়। সাইমা মাথা নিচু করে দাঁড়িয়েছিল, চোখ ভিজে উঠেছে নিজের অজান্তেই। সে মনে মনে বলল, এই মানুষগুলোই আমার আসল শক্তি। আর অনেক যে আমার পরিবারকে এভাবে আপন করে নেয়, সে আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসেছে। টেবিল ভরে আছে গরম ভাত আর মুরগির ঝোল, রোস্ট, স্যালাড আর মাছ ভাজি দিয়ে। সাইমার মা নিজ হাতে অনেকের প্লেটে ভাত তুলে দিচ্ছেন, যেন নিজের ছেলের মতোই যত্ন নিয়ে সাইমার পাশে বসে চোখ খাওয়াবেন। চোখে একরাশ শান্তি। পরিবারের সবাই মিলে খেতে খেতে গল্প শুরু হলো। সাইমার বাবা গম্ভীর কণ্ঠে বললেন, অনেক বাবা, আমি তো অনেক দিন ধরেই ভাবছি আমার ব্যবসাটা এবার তোমাকেই সামলাতে হবে। দিন দিন শরীর খারাপ হচ্ছে, বয়স তো আর কম হলো না। চামচ থামিয়ে অনেক অবাক হয়ে তাকালো। কি বলছেন আপনি খালু? আমার এইটুকু মাথায় এত বড় ব্যবসার হিসাব বুঝবো কিভাবে? আমি তো এখনো শিখছি। তার চেয়ে বরং সাইমাকেই বলেন ব্যবসা সামলাতে। ওর মাথা ঠান্ডা আর হিসাবের খাতায় হাতও ভালো। তা ঠিকই তো, আমাদের মেয়ে সব পারে। তবে জামাই হওয়ার পর দায়িত্বও তো একটু নিতে হয় না বাবা? দায়িত্ব নিতে আপত্তি নেই খালা, কিন্তু দায়িত্ব নিতে হলে আগে বুঝে নিতে হয়। আমি তো এখনো আপনার পুরো কাজের ধরনই বুঝি না। তার চেয়ে ব্যবসা আপনি বা সাইমা যেভাবে চালান সেটা শেখার সময় দরকার। আর তারপরও একটা কথা, আমাদের বাড়ির ব্যবসাটাও আমার চাচা সামলান। উনি চান আগে আমি নিজের বাড়ির কাজ বুঝে নেই। সাইমার বাবা একটু গভীর দৃষ্টিতে তাকালেন অনেকের দিকে। আমি জানি তোমার মধ্যে যোগ্যতা আছে, দায়িত্ব নিতে হবে বলেই তো বলছি। বাবা, আপনার এত বড় ব্যবসার হাল অনেক ধরলে আজ থেকে অফিসের সবাই ওকে সাইমার হাজবেন্ড চেয়ারম্যান ডাকবে। ও ওই সম্মান সামলাতে পারবে না। হ্যাঁ, তো এত সম্মান আমার সহ্য হবে না। আমি চাই সাধারণ জামাই হয়ে থাকতে। আমার সব ক্ষমতা শুধু আমার বউয়ের উপরেই ব্যবহার করব। তাই নাকি? তাহলে বউকে খুশি রাখতে পারবি তো? খুশি রাখার চেষ্টা করছি প্রতিদিনই। তবে মেয়ে যেহেতু আপনার, তাকে খুশি রাখা সহজ কাজ নয় জানি, কিন্তু আমি হার মানব না। আমায় খুশি রাখতে হলে শুধু মিষ্টি কথা বললেই হবে না, কাজেও প্রমাণ দেখাতে হবে। কাজের প্রমাণ তো আজ রাতেই দেব, তুমি শুধু প্রস্তুত থেকো। সবাই আবারও হেসে উঠল। সাইমার বাবা হালকা আবেগে বললেন, জানো অনেক, আমার জীবনের সবকিছু আমি ধীরে ধীরে তোমার হাতে দেখার স্বপ্ন দেখি। নিজের ছেলের মতোই তোমার ওপর ভরসা করি। তবে তাড়াহুড়া নেই, আগে জীবনটা উপভোগ করো,
তারপর দায়িত্ব নিজে থেকে এসে কাঁধে পড়বে। আপনার দোয়া থাকলে আমি সব কিছু পারবো খালু, তবে আমি চাই না আপনি নিজে পিছু হটেন। আপনার হাতেই ব্যবসাটা সবসময় শক্ত থাকে। আমি শুধু পাশে থেকে শিখতে চাই। আল্লাহ তোমাদের সংসার এইভাবেই হেসে খেলে কাটুক। আমার মেয়ে আর জামাই যেন সবসময় একে অপরের সবচেয়ে বড় শক্তি হয়ে থাকে। সকালে নরম রোদ উঠতে সাইমা নিজের মাকে জড়িয়ে ধরে বিদায় নিল। সবার চোখে হালকা কষ্টের ছাপ, আবার আনন্দও। মেয়ের সংসার সুখী দেখে যে স্বস্তি। অনেক গাড়িতে বসে আছে। সাইমা জানলা দিয়ে শেষবারের মতো উঠোনটা দেখে নিল। মা হাত নেড়ে বললেন, আবার শিগগির আসিস কিন্তু। খালা, এবার কিন্তু আমিই নিয়ে আসবো, সময় পাই বা না পাই। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। সাইমা চুপচাপ অনেকের দিকে তাকিয়ে দেখলো ওর চোখে হালকা কষ্ট। কি হলো, মা বাবাকে রেখে আসছি বলে মন খারাপ? না, মন খারাপ না, ভালো লাগছে। কারণ আমি জানি আবার ফিরবো। তবে সবচেয়ে ভালো লাগছে তোমার জন্য। তুমি ওদের সামনে আমাকে অসম্ভব সম্মান দিয়ে রেখেছো। তুমি আমার ঘরের সম্মান। তোমাকে সম্মান না দিলে নিজেকেই অপমান করা হবে। এই কথার সময় সাইমার মুখে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। দুপুর নাগাদ তার নিজের বাসায় পৌঁছালো। অনেকের মা দরজায় দাঁড়িয়েছিলেন। সাইমাকে মুখ দেখে উজ্জ্বল হয়ে উঠল। আয় মা, কি খবর? কষ্ট হলো না তো? সাইমা তাড়াতাড়ি গিয়ে শাশুড়ির হাত ধরে বলল, না খালা, খুব ভালো লাগলো। তবে তোমাকেই বেশি মিস করছি। আল্লাহ তোকে সুখে রাখুক মা। চল হাত মুখ ধুয়ে আয়, আমি রান্না শুরু করি। অনেক সোজা রুমে গেল ব্যাগ রেখে ফ্রেশ হতে। সাইমার শাড়ি সামলে রান্নাঘরে ঢুকলো। অনেকের মা হাঁড়িতে পেঁয়াজ ভাজছিলেন। খালা, আপনি বসুন, আমি করি। আরে না, তুই বস। তুই অতিথি হয়ে এলি তো। এখন আর আমি অতিথি নই, আমি এই বাসায় বউ। তুমি বসো, আমি রান্না করি। অনেকের মা চোখে পানি আসা হাসি দিয়ে বললেন, আমার বউ হয়ে এত সুন্দর কথা বলিস যে মনটা ভরে যায়। সাইমা পেঁয়াজ কুচি করছে, মাঝে মাঝে গল্পও করছে। খালা, আপনি একা একা থাকেন বলে আমার ভালো লাগে না। আমি ভার্সিটি থেকে ফিরেই রান্নাঘরে আসব। তুই পাশে থাকলে আমার মন ভালো থাকে মা। অনেকের মাথাটা গরম, তুই না থাকলে আবার রেগে রেগে সব ওলটপালট করে দেয়। এদিকে অনেক ফ্রেশ হয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছে। দুই হাত বুকের কাছে রেখে নাটকীয় গলায় বলল, ও মা, আমার দুই সবচেয়ে প্রিয় নারী কি আমার বদনাম করছে? আমরা সত্যি বলছি। তুমি একটু রেগে গেলে চিল্লাচিল্লি করো। অনেক এগিয়ে এসে মায়ের পাশে দাঁড়িয়ে বলল, মা, তুমি আমার বিরুদ্ধে ফ্রন্ট খুলেছ। তুই পড়াশোনা কর ঠিকঠাক, আর সাইমা আমার রান্নাঘর সামলাবে। ব্যাস, এইটাই এখন থেকে রুটিন। পরদিন সকাল থেকে অনেক নিয়ম করে ভার্সিটি যাওয়া শুরু করলো। ক্লাস, স্টাডি গ্রুপ, অ্যাসাইনমেন্ট সব কিছুতেই মনোযোগী। অন্যদিকে সাইমা বাসায় থেকে রান্নাঘর সামলায়। মাঝে মাঝে শাশুড়ির সাথে বসে গল্পও করে, চা বানিয়ে দেয়। দুজনের মাঝে আন্তরিক বন্ধনে ডালপালা আরও গভীর হয়। দুপুরে অনেক ফিরে আসলে সাইমা দরজায় দাঁড়িয়ে থাকে। খুব ক্লান্ত হলে? ক্লান্তি সব দূর হয়ে যায় যখন দেখি কেউ আমার জন্য অপেক্ষা করছে। সাইমা চা এগিয়ে দিলে অনেক বলল, সোনা, তুমি না থাকলে আমি হয়তো কখনো বুঝতেই পারতাম না সংসার নামের জিনিসটাতেও শান্তি আছে। সাইমার চোখে জল এসে গেল, কিন্তু সে ঘুরে এসে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, বেশি ডায়লগ দিলে আর চা পাবা না। 1 মাস পর সকালের নরম রোদ জানলা ভেদ করে ডাইনিং টেবিলে পড়ছে। অনেক বই হাতে নিয়ে নাস্তা করছে, আর সাইমা পরোটা হাতে নিয়ে হঠাৎই থমকে গেল। মুখটা একদম সাদা হয়ে গেছে। অনেক অবাক হয়ে তাকাতেই সাইমা উৎকণ্ঠিত গলায় বলল, খালা, আপনি একটু। কথা শেষ করার আগেই বমিভাব চেপে ধরে। সাইমা চেয়ার ছেড়ে উঠে দৌড়ে বেসিনের দিকে গেল। অনেক আর তার মা দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সাইমা ফিরে এলো, মুখ ধোয়া, চোখে ক্লান্তি মেশানো। অনেকের মা ঠোঁটে রহস্যময় হাসি এনে বললেন, কি রে সোনা, খুশির খবর আছে নাকি? এসব কি বলছেন খালা? এমন কিছু তো হওয়ার কথা না। আমরা তো সচেতন ছিলাম। তাছাড়া অনেক তো এখনো স্টুডেন্ট। এই বয়সে বাচ্চা নেব কিভাবে? বাচ্চা তো আল্লাহর দান মা। তুই যে চিন্তা করছিস তা বুঝি, কিন্তু সব হিসাব কিতাব সবসময় মানুষের হাতে থাকে না। 2-1 দিন দেখ, তারপরে এমন হলে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে আসিস। আমি কিছুই বুঝতেছি না খালা। রুমে যাওয়ার পর অনেক দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বসলো। সাইমা ওড়না গায়ে জড়িয়ে একটু বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার সোনা, তুমি কি মা হতে চলেছ নাকি? হুর,
তোমার কি বাবা হওয়ার বয়স হয়েছে নাকি? পিচ্ছি একটা ছেলে। বাবা হতেই আমার কিন্তু একটু সমস্যা নেই জান, বরং দুনিয়ার সবচেয়ে সুন্দর দায়িত্ব এটা। দুনিয়ার সবচেয়ে সুন্দর দায়িত্ব নিতে হলে আগে দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষাটায় পাশ করো মশাই, ভার্সিটির ফাইনাল। ফাইনাল পাস করব, বাবা হব, সবই করব, শুধু তুমি বলো সত্যি সত্যি কি কিছু ফিল করতেছো? সাইমা চোখ এড়িয়ে জানলার দিকে তাকিয়ে বলে। আমি নিশ্চিন্ত না, কিন্তু একটু ভয় ভয় লাগছে। অনেক হাসতে হাসতে এগিয়ে এসে সাইমাকে জড়িয়ে ধরে বলল। ভয় পাইলে আমি আছি না পাশে। বাচ্চা আসুক বা না আসুক, তোমার আর আমার গল্প তো এখন শুরু হয়েছে মাত্র। আর তুমি ভুলে যাচ্ছ আমি কিন্তু সিনিয়র বউয়ের কন্ট্রোলের বাইরে যাওয়ার মাস্টার। সাইমা ওর বুকের উপরে মাথা রেখে ধীরে ধীরে বলল। আমার মাথা গরম আছে, বেশি চালাকি করলে কিন্তু এমন কন্ট্রোল দেব তোমাকে, তুমি বাবা হওয়ার আগেই দুধ ভাত খাওয়ানো বাচ্চা হয়ে যাবে। ঠিক আছে, বাবা হব কিনা জানি না, কিন্তু তোমাকে ছাড়া জীবনে আর কিছুই চাই না। তুমি থাকলেই আমার পরিবার পূর্ণ। সাইমার ঠোঁটের কোণে নরম হাসি ফুটে উঠল। ঘরের ভেতর হালকা বাতাস বইছে, আর তাদের নতুন জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষায়। দুপুরের রোদ নরম হয়ে এসে ডাইনিং টেবিলে পড়ছে। টেবিলে ভাত, ডাল, মাছের ঝোল সাজানো। অনেকের মা স্নেহভরা কণ্ঠে বললেন। আয় সোনা, একটু ভাত মুখে দে, না খেয়ে শরীরটা আরো খারাপ হয়ে যাবে। সাইমা ধীরে ধীরে চেয়ার টেনে বসলো। মুখটা কেমন যেন ক্লান্ত আর শুকনো। সে ভাতের এক চামচ মুখে দিল, মাত্র গেলার আগেই মুখ বিকৃত হয়ে গেল। হঠাৎ করে উঠেই দৌড়ে গেল বেসিনের দিকে। ভেতর থেকে বমির শব্দ ভেসে এলো। অনেক চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে, কিন্তু বলার ভাষা নেই। তার বুকের ভেতরে কেমন যেন অস্বস্তি তৈরি হচ্ছে। সাইমা ফিরে এসে চেয়ারে বসতেই অনেকের মা দৌড়ে এসে তার কপালে হাত রাখলেন। কি রে সাইমা, তোর চোখ মুখ একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। একদিনের শরীরে এমন অবস্থা হলো কিভাবে রে? জানি না খালা, সারাক্ষণ শুধু বমি বমি লাগছে, কিছু খেতে পারছি না, খাবার দেখলেই গন্ধ লাগে, মনে হয় সব উল্টে ফেলবো। এটা কিন্তু স্বাভাবিক না মা, শরীরে এত দুর্বলতা কেন আসছে? তুই একটু শুয়ে থাক, আমি লেবু নুনের পানি করে দিচ্ছি। আর বিকেলের মধ্যে ঠিক না হলে ডাক্তারের কাছে যেতেই হবে। খালা, আমি নিজেও ভয় পাচ্ছি, আমার নিজের শরীরটাই এখন নিজে ঠিক লাগছে না। অনেকের মা স্নেহে তার মাথায় হাত বুলিয়ে বললেন। ভয় পাবি না সোনা, তুই একা না, অনেক আছে, আমি আছি। যাই হোক, সব ঠিক হয়ে যাবে। সাইমা চোখ তুলে তাকালো। অনেকের চোখে এবার সত্যিকারের উদ্বেগ। কোনো কথা নেই, শুধু গভীর দৃষ্টিতে সে সাইমাকে আশ্বাস দিয়ে বলল। তুমি কিছু নিয়ে চিন্তা করো না, আমি সব সামলে নেব, শুধু তুমি একটু শক্ত হও সাইমা। এই কথাগুলো শুনে সাইমার বুকটা ধক করে উঠল। হয়তো ভয় কমলো না, কিন্তু একটা আশ্রয়ের অনুভূতি তার মনকে ছুঁয়ে গেল। পরদিন সাইমা ফলের ছোট বাটি হাতে নিয়ে ধীরে ধীরে খাচ্ছিল। ওর মুখের আগের মতো উজ্জ্বলতাটা আর নেই। চোখের নিচে গভীর কালি পড়ে গেছে, যেন অনেক দিন ধরে ঠিকমতো ঘুম হয়নি ওর। চোখ দুটো ভেতরে ঢুকে গেছে একদম, আর দৃষ্টি কেমন যেন শূন্য আর ঝাপসা। ও দাঁড়িয়ে হাঁটতে গিয়ে হঠাৎই কেঁপে উঠল। মাথাটা যেন ভার হয়ে গেছে, পা কাঁপতে লাগলো। ঠিক তখনই অনেক দৌড়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরে উৎকণ্ঠিত স্বরে বলে। সাইমা সোনা, কি হয়েছে তোমার? দাঁড়া দাঁড়া। জানি না, সবকিছু ঝাপসা লাগছে, চোখের সামনে অন্ধকার দেখছি, মাথা ঘুরছে। ওর শরীরটা ঢলে পড়তেই অনেক দ্রুত ওকে বুকে জড়িয়ে সোফায় বসিয়ে দিল। অনেকের বুকের ধরফড়ানি যেন কোন কান ফাটিয়ে দিচ্ছে। মা, মা তাড়াতাড়ি আসো, সাইমার শরীর খুব খারাপ। কি হলো রে, ওর মুখ এত ফ্যাকাশে কেন? মা তুমি দয়া করে তাড়াতাড়ি ফ্রুট জুস বানাও, ওর শরীর পুরো দুর্বল হয়ে গেছে। অনেকের মা তাৎক্ষণিক রান্নাঘরে গিয়ে স্বাস্থ্যকর ফল সবজি দিয়ে জুস তৈরি করতে লাগলেন। এই ফাঁকে অনেক সাইমার হাত ধরে আছড়ে ধরে বসে আছে। সাইমা প্লিজ চোখটা বন্ধ করবে না, আমার দিকে তাকাও সোনা, কিছু হবে না, আমি আসি তোমার কাছে। মা জুস নিয়ে এলেন। অনেক খুব যত্নে এক চামচ নিয়ে সাইমার ঠোঁটের কাছে ধরল। একটু খাও সোনা, একটু খেলে শক্তি ফিরে আসবে। কিন্তু খাবার গলা দিয়ে নামতেই সাইমার পেট কেঁপে উঠল। গড় গড় শব্দে সেখানে সব বেরিয়ে এসে বমি করে ফেলল। হায় আল্লাহ, এটা তো ভালো লক্ষণ না। মা কিছু একটা করো না, ওর শরীর কাঁপছে, ও যেন ঠিক মতো নিঃশ্বাসও নিচ্ছে না। হঠাৎই সাইমার চোখ দুটো ঝাপসা হয়ে গেল, মাথা একপাশে কাত হয়ে গেল। অনেক, আমি কিছুই দেখতে পাচ্ছি না,
তুমি আমাকে এরপর ওর শরীর নিস্তেজ হয়ে জ্ঞান হারিয়ে সোফায় পড়ে রইল। সাইমা, চোখ খুলো শোনা, প্লিজ আমার দিকে তাকাও। মা, মা, ডাক্তারকে ফোন করো প্লিজ, তাড়াতাড়ি। অনেকের কণ্ঠ রোধ হয়ে আসছে, বুকটা ফেটে যাচ্ছে ওর। ওর চোখের ভেতরে শুধু একটাই ভয়। যদি দেরি হয়ে যায় তবে? ডাক্তার ঘরে ঢুকতে গুরুতর চেহারায়, স্টেথোস্কোপ কানে, কপালে গভীর ভাঁজ। সাইমা তখন বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে। পাশে বসে অনেক তার ঠান্ডা হাত দুটো বুকে চেপে ধরে আছে, যেন শক্ত করে ধরে রাখলেই সে হারিয়ে যাবে না। আমি দুঃখিত, এই অবস্থায় বাড়িতে রাখা যাবে না। ওনার অবস্থা মোটেও ভালো নয়। টেস্ট ছাড়া আমি কিছুই নিশ্চিত করে বলতে পারছি না। এখনই হাসপাতালে ভর্তি করতে হবে। যতক্ষণ দেরি করবেন ঝুঁকি বাড়বে। ডাক্তার, ও কি ঠিক হয়ে যাবে? ওর কিছু হবে না তো? আমি কিছু নিশ্চয়তা দিতে পারছি না। প্লিজ সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে যান। আর তার মা এক মুহূর্ত দেরি করলো না। আতঙ্কে তাড়াহুড়োয় সাইমাকে কোলে তুলে গাড়িতে বসালো অনেক। তার কাঁপা হাতের মুঠোতে সাইমার হাত, চোখে কান্না আটকে আছে, গলার শব্দ বেরোচ্ছে না। হাসপাতালের করিডোরে স্ট্রেচারে শুয়ে থাকা সাইমার দিকে তাকিয়ে অনেকের মনে হচ্ছে তার পুরো পৃথিবীটা যেন মেঘে ঢেকে গেছে। একের পর এক টেস্ট নেওয়া হলো, সময় থেমে গেছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। অবশেষে ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে এলেন, তার মুখে অদ্ভুত নীরবতা। মিস্টার অনিক, আমি অত্যন্ত দুঃখিত। আপনার স্ত্রী তার লিভার ক্যান্সার ধরা পড়েছে। এই কথাটা শোনার পর মুহূর্তেই যেন পুরো দুনিয়া থমকে গেল। না, আপনি ভুল বলছেন, এটা হতে পারে না। আমার সাইমা একদম ঠিক ছিল। আপনি আবার টেস্ট করুন প্লিজ, আবার চেক করুন ডাক্তার। হায় আল্লাহ, আমার সাইমা, আমার মেয়ে, এ কি শুনলাম? রোগটি অনেকটাই অ্যাডভান্স স্টেজে চলে গেছে। এখন আর খুব বেশি সময় নেই। আমরা চিকিৎসা শুরু করব, কিন্তু আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন। আপনি কি বলতে চাইছেন ডাক্তার? সোজা করে বলেন। আমার সাইমা কি আমাকে ছেড়ে চলে যাবে? কত দিন আছে ওর? তার খুব বেশি সময় নেই মিস্টার অনিক, হয়তো কয়েক মাস কিংবা তারও কম। কথা বলতেই অনেকের পৃথিবী যেন ধসে পড়ল। ধীরে ধীরে সাইমার দিকে তাকিয়ে অনেক কাঁদতে কাঁদতে সাইমার হাত দুটো বুকে চেপে ধরে বলে, সাইমা, তুই আমাকে ছেড়ে যেও না সোনা। আমি তো তোমাকে ছাড়া একটা সেকেন্ডও বাঁচতে পারবো না। তুমি তো আমার শ্বাস, তুমি তো আমার জীবন। আল্লাহ আমাকে নিয়ে নাও, কিন্তু আমার সাইমাকে বাঁচিয়ে রাখো। মা পাশে বসে কাঁদছেন। হাসপাতালের সাদা দেওয়ালগুলোয় প্রতিধ্বনিত হচ্ছিল একটাই আর্তনাদ, সাইমাকে আমি হারাতে পারবো না। সাদা পর্দার ফাঁক গলে সূর্যের আলো হালকা ছুঁয়ে যাচ্ছে সাইমার শান্ত মুখটা। ধীরে ধীরে চোখ খুলতেই দেখে অনেক তার পাশে বসে আছে, হাত দুটো জড়িয়ে ধরে রেখেছে সাইমার হাত, এমনভাবে যেন হাতটা ছেড়ে দিলে পুরো পৃথিবীটা হাতছাড়া হয়ে যাবে। সাইমার চোখ ছোট ছোট করে আশপাশ দেখে ফিস ফিস করে বলল, এই আমি হাসপাতালে কেন? আমি কি মাথা ঘুরে পড়ে গেছিলাম? অনেক একটু ঝুঁকে এসে তার কপালে আলতো চুমু খেলো। ঠোঁট কাঁপছে ওর, অশ্রু চোখে জমে উঠেছে, কিন্তু সে তা শক্ত করে আটকে রাখলো। হ্যাঁ জান, তুমি তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, তাই নিয়ে আসছি। এখন তুমি একদম সেফ। সাইমা হালকা চোখ মুছল, নিজের পেটের উপরে হাত রেখে ফিস ফিস করে বলল, অনেক একটা কথা বলি, আমি কি প্রেগনেন্ট হয়ে গেছি? হতেই পারে। প্রেগনেন্ট হলে নাকি শরীর খারাপ হয়, খেতে পারে না, বমি হয়, তাই না জান? আমি নিশ্চয়ই প্রেগনেন্ট। বলো না, আমি কি মা হতে যাচ্ছি? এক মুহূর্তের জন্য অনেকের বুকটা ভেঙে দুই টুকরো হয়ে গেল। তার চোখের ভিতরে সাগরে ঢেউ খেললো, তবু মুখের অশ্রুর সামান্য ছিটে ফোটা যেন না আসে, তাই জোর করে হাসলো। সাইমার কপাল ছুঁয়ে ধীরে মাথা নাড়ালো। হ্যাঁ জান, তুমি প্রেগনেন্ট, তাই এত দুর্বল হয়ে পড়ছো। আমাদের বেবি এসেছে তোমার পেটে, তুমি মা হতে যাচ্ছ সোনা। এই কথা শুনেই সাইমার মুখ উজ্জ্বল এক দীপ্তি ছড়িয়ে পড়ল, যেন হাসপাতালের বিছানা নয়, সে স্বর্গের নরম মেঘের উপরে শুয়ে আছে। সত্যি আমি মা হতে যাচ্ছি? আল্লাহ, আমি তো ভাবতেই পারছি না। আমাদের বাচ্চা। সে হাত বাড়িয়ে অনেকের হাত শক্ত করে ধরল। তোমাকে ধন্যবাদ জান। তুমি তো সবসময় বলেছিলে আমাদের একটা ছোট্ট বেবি হবে, সকালে উঠে আব্বু বলে ডাকবে। আল্লাহ আমাদের সেই সুখ দিয়েছে। অনেকের বুক ভেঙে কান্না উঠে এসলো। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল যাতে সাইমা দেখতে না পায়। তারপর আবারও তার দিকে ফিরে মুচকি হেসে সাইমার কপালে আলতো চাপড় দিল। জান, আমাদের বাচ্চা আসছে, তুমি শুধু নিজের খেয়াল রেখো। আমি আছি তো, সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাকে মা বানালে, আমার স্বামীকে বাবা বানালে। আমি পৃথিবীর সবচেয়ে
সুখী মেয়ে জান। এই কথাগুলো শুনে অনেক নিজের হাতের পাতা দিয়ে চোখ চাপা দিয়ে বসে রইল। চোখের জল আর আঙুলের ফাঁক গলে পেরিয়ে বিছানার সাদা চাদরে পড়ছিল। সে জানে না আগামীকাল কি হবে, কিন্তু এই মুহূর্তে সে শুধু একটাই দোয়া করছিল, আল্লাহ, আমার সাইমাকে বাঁচিয়ে রাখো, আমার জানকে আমার থেকে কেড়ে নিও না। হাসপাতালের কাছের দরজাটা ধাক্কা মেরে খুলে ভেতরে ঢুকলেন সাইমার মা বাবা। দুজনের চোখ লাল, মুখ কাঁপছে, বুকের ভেতরে যেন আগুন জ্বলছে। বিছানার উপরে শুয়ে থাকা তাদের মেয়ে, যেন মেয়ে দুদিন আগ পর্যন্ত হাসি মুখে সবার সামনে ঘুরে বেড়াতো, আজ সে স্যালাইন লাগানো রোগীর বেডে শুয়ে আছে। সাইমা ওদের দেখে মুখে উজ্জ্বল হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে দিল। মা বাবা, তোমরা এসে গেছো? দেখো তো, আমি এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তার মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। বাবার বুক কেঁপে উঠল, চোখ থেকে অবিরাম জল গড়িয়ে পড়ছে। এই কি, তোমরা কাঁদছো কেন? এমন খুশির দিনে কেউ কাঁদে? আরে আমি তো প্রেগনেন্ট হয়েছি মা, তুমি তো নানি। বাবা, তুমি তো নানা হয়ে গেছো, এত বড় খুশির খবর শুনে কেউ কাঁদে নাকি? মুহূর্তে সাইমার মা আর বাবা একে অন্যের দিকে তাকিয়ে বুঝলেন ও কিছুই জানে না। অনেক তাকে ক্যান্সারের সত্যিটা বলেনি, তাকে ভুল বোঝানোর জন্য গর্ভধারণের কথা বলেছে। অনেক দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে, চোখ ভেজা, কিন্তু মুখে কখনোই কষ্টের রেখা ফুটতে উঠতে দিচ্ছে না। সাইমার মা চোখের জল হাতের আঁচলে মুছে নিয়ে মেয়ের জন্য কিছু টের না পায় সেই ভঙ্গিতে হাসি ফুটিয়ে বললেন, আরে পাগলি মেয়ে, তোর প্রেগনেন্টের খবর শুনে আমি কি খুশি হব না? আমি আর তোর বাবা তো আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। হ্যাঁ মা, তুই তো আমাদের বংশের আলো এনেছিস। আল্লাহ তোকে আর আমার নাতি দুইজনকেই সুস্থ রাখুক। সাইমা খুশিতে হাত দুটো জোর করলো, চোখে আনন্দের ঝিলিক। দোয়া করো মা বাবা, আমার বাচ্চাটা যেন বাবার মতো মিষ্টি আর তোমাদের মতো দোয়াওয়ালা হয়। এই কথা শুনে সাইমার বাবা পাশে দাঁড়িয়ে থাকা অনেকের কাঁধে হাত রাখলেন। কোনো কথা মুখ থেকে বের হলো না, কিন্তু চোখের ভাষা বলল, বাবা, তুই আমার মেয়েকে শেষ নিঃশ্বাস পর্যন্ত এভাবেই সুখে রেখো। সত্যি যাই হোক, ও যেন হাসি মুখেই চোখ বন্ধ করে। হাসি মুখে কথা বলে সাইমা আর কোনো চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই নিঃশব্দে কান্না চেপে বুক ভেঙে যাচ্ছে। আর সবাই চেষ্টা করছে মৃত্যুকে হারিয়ে শুধু একটি মেয়ের মুখে বাঁচার হাসিটা ধরে রাখতে। অনেক সিজদায় মাথা রেখে কাঁপতে থাকা কণ্ঠে আল্লাহর কাছে এমন কিছু আকুতি করছিল যেন তার প্রতিটা শব্দ হৃদয়ের গভীর থেকে ছিঁড়ে বেরিয়ে আসছে। হে আল্লাহ, তুমি তো জানো সাইমা ছাড়া আমার কিছু নেই। ওই আমার জীবনের নিঃশ্বাস, ওই আমার জান। আল্লাহ, তুমি ওকে ফিরিয়ে দাও, ওকে সুস্থ করে দাও। আল্লাহ, আমার জানটা যদি দরকার হয় নাও তুমি, কিন্তু আমার বউটাকে ফিরিয়ে দাও। আমি ছাড়া ও বাঁচবে, কিন্তু ও ছাড়া আমি বাঁচতে পারবো না। হে আল্লাহ, তুমি সব দেখো, তুমি আমার অন্তরের আর্তনাদ জানো। আমার মুখে যত পাপ, যত ভুল, সব মাফ করে দাও। শুধু আমার সাইমাটাকে বাঁচিয়ে দাও, ওর জীবনটাকে তুমি রেখে দাও। আল্লাহ, বিনিময়ে আমার জীবনটা তুমি নিয়ে নাও। প্রতিটা শব্দের সাথে তার চোখের পানি সিজদায় জায়গা ভিজিয়ে দিচ্ছে। তার আর্তনাদে কাঁপছিল চারপাশের বাতাস। নামাজ শেষ করে যখন সে হাত মুছছিল, চোখের পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, তখনই দরজা ফেলে ভেতরে ঢুকলেন সাইমার বাবা মা। সাইমার বাবা যেন হঠাৎই বহুদিনের জমাট শক্ত মানুষটা ধসে পড়ল। তিনি অনেকের সামনে এসে হাঁটু গেড়ে বসে বললেন, অনেক, কি হয়ে গেল আমার মেয়ের সাথে রে? আমার ফুলের শিশুটার শরীরে এমন ক্যান্সার বাসা বেঁধেছিল, আমরা কিছুই বুঝতে পারলাম না। কেন বুঝতে পারলাম না? কেন তার চোখের ক্লান্তি দেখো ভাবতাম ও হয়তো ক্লান্ত হয়েছে? কেন তার বারবার খাওয়া বমি করাকে আমরা গুরুত্ব দিলাম না? অনিক, তুই তো সব সময় ওর পাশে ছিলি, তুই কেন বললি না আমাদের? তুই তো ওকে সবচেয়ে বেশি চিনিস। এতদিন ধরে এমন বড় রোগ ওর শরীরে বাসা বেঁধে রাখলো আর কেউ টের পেল না? এটা কি করে সম্ভব বাবা? আমার মেয়ে তো কখনো একটা ব্যথা লুকিয়ে রাখতে পারে না, তাহলে আজ কেন সে এত যন্ত্রণার কথা কাউকে বলল না? অনেক মাথা নিচু করে বসে পড়ল, চোখের পানি আর ধরে রাখতে পারল না। খালা, খালু, আমি জানতাম না সাইমা আমায় বলেছিল ওর প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা এই বমি করা, মাথা ঘোরাকে গুরুত্ব দেইনি। আমরা ভেবেছি হয়তো প্রেগনেন্টের কারণেই এমন হচ্ছে। আমরা তো খুব বেশি সময়ও নেই নাই 2-3 দিন পরেই তো আমরা নিয়ে আসলাম।
কিন্তু রোগ তো অনেক আগেই বাসা বেঁধেছে, যা আমরা বুঝতেও পারিনি। সে কান্নায় ভেঙে পড়ে দু হাত মুঠো চেপে ধরে। ওদের কাঁদতে দেখে পাশে দাঁড়ানো অনেকের মা ও আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি সাইমার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আপা, এখন ভেঙে পড়লে চলবে না। আল্লাহর রহমত ছাড়া কোনো চিকিৎসায় সফল হবে না। আমরা সবাই মিলে শুধু দোয়া করব সাইমা বাঁচবে। আমার সাইমা খুব সাহসী। আমার ছেলে ওকে ছেড়ে কিছুতেই বাঁচতে পারবে না। হাসপাতালের করিডোর জুড়ে শুধু কান্নার শব্দ আর কান্নার ঢেউ। এক একজন বুক চাপড়ে দোয়া করতে করতে কাঁদছে। একজন মেয়ের প্রাণের জন্য, একটি সংসারের ভবিষ্যতের জন্য, আর একটি যুবকের ভেঙে পড়া পৃথিবীকে বাঁচানোর জন্য। সেই মুহূর্তে অনেকের মনে একটাই কথা, আল্লাহ, তুমি আমার সাইমাকে ফিরিয়ে দাও। 1 মাস কেটে গেছে। 1 মাস ধরে সাইমা হাসপাতালের বিছানায় স্যালাইন আর ওষুধের ছায়ায় দিন কাটছে। এক সময়ে আগুন ঝলমলে চোখে আলো, মুখে হাসি, সব ম্লান হয়ে গেছে। চোখ গর্তে ঢুকে গেছে, চোখের নিচে দাগ জেগে আছে। একদম আগের সুন্দরী চেয়ারটা ম্লান হয়ে গেছে। খেতে পারে না, তার মুখ থেকে খাবারের স্বাদ শেষ হয়ে গেছে। সব কিছু নিয়ন্ত্রণ রাখতে শুধু স্যালাইন, ডাক্তারের যত্নের উপরেই নির্ভর করতে হচ্ছে। সাইমা একদিন হালকা কণ্ঠে অনেককে বলল, জান, আমি বাড়ি যেতে চাই, একটু বাইরে যেতে চাই। জানি তুমি চাইছো, কিন্তু আর কয়েকদিন এখানে থাকতে হবে। তুমি এখনো অনেক দুর্বল, একটু ধৈর্য ধরো, তারপর বাড়ি যাবে। সাইমা চুপ করে কাতর চোখে তাকালো, মুখে হালকা দুঃখের ছাপ। অনেক তাকে ভয় পেয়ে বলছে এমন নয়, বরং সবসময় ওর পাশে থাকার জন্য। অনেক বুঝতে পারছে সাইমা নিজের আগের চেহারা দেখলে নিজের অবস্থা বুঝতে পারবে, তাই সে আর তাকে আয়নার দিকে তাকাতে দেয় না। সাইমা নিজেও আয়নার দিকে তাকালে কি দেখবে, তার সেই আগের জ্বলন্ত সুন্দরী চেহারা বদলে এখন দুর্বল ও ক্লান্ত চেহারা। জান, তুমি কি জানো, তুমি যেমনই থাকো আমার কাছে তুমি সব সময় আমার সোনার মতো। তুমি দুর্বল, কিন্তু তুমি এখন আমার পৃথিবীর সব কিছু। সাইমা ওর পাশে শুয়ে থাকলেও চুপচাপ। সে জানে অনেকের চোখে শুধু দয়া বা করুণার ছাপ নেই, একটা গভীর ভালোবাসা আছে যা তাকে শক্তি দিচ্ছে। এই মুহূর্তে সাইমার ভেতরে ছোট এক আশার আলো জ্বলে। সেও মা হবে, তাদের সন্তান আসবে পৃথিবীতে। হাসপাতালের কেবিনের আলোটা আজ যেন আরও ধোয়াটে, দেওয়ালে জোড়া নীরবতা। স্যালাইনের ফোঁটা গুনতে থাকা অনেক হঠাৎই টের পেল সাইমার শ্বাস ভারী হয়ে আসছে। সাইমা ধীরে ধীরে অনেকের হাত ধরে ফিসফিস করে বলে, জান, আমার শরীরটা খুব খারাপ লাগছে আজ। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমি কি আজ মরে যাব অনেক? তাহলে আমার সন্তানটা, সে কি পৃথিবীর আলো দেখার আগেই? এইসব বাজে কথা বলো না তো জান, তোমার কিছু হবে না। দুর্বলতার কারণেই এমন লাগছে, একটু পরেই ঠিক হয়ে যাবে। ডাক্তার আসবে, ওষুধ দেবে। তুমি কি আমাকে এখনো বোকা ভাবো সোনা? সাধারণ দুর্বলতায় কেউ 1 মাস বেডে পড়ে থাকে না। আমি জানি আমার শরীরে কোনো রকম রোগ বাসা বেঁধেছে। আমি আরও জানি হয়তো আমার সময় ফুরিয়ে এসেছে। তোমার চোখ, তোমার মুখের এক একটা অভিব্যক্তি সব বলে দেয় আমাকে। আমার মা বাবা যখন আমার সামনে হাসতে চায় অথচ গলা বুজে আসে, আমি বুঝি তারা কাঁদতে চায়, কিন্তু আমাকে বোঝাতে চায় না। আজ আর অভিনয় করতে পারছি না অনেক। আমার যেন সময় কমে আসছে। শুধু তুমি একটি কথা দাও, যদি আমি না থাকি তুমি কি আমাকে সারা জীবন মনে রাখবে? তুমি কি আমার নাম তোমার নিঃশ্বাসে ধরে রাখবে? এই কথা শুনতেই অনেক বুক ভেঙে কান্নায় ভেঙে পড়ে। তার কণ্ঠ রুদ্র, চোখ দিয়ে টলমল করে জল গড়িয়ে পড়ছে। থামো সাইমা, এই সব কথা বলো না। তুমি গেলে আমি বাঁচবো কিভাবে? তুমি আমার নিঃশ্বাস, আমার প্রাণ। তোমাকে ছাড়া আমি শূন্য। তোমাকে ভুলে থাকার সাধ্য আমার নেই। যতদিন আমি বেঁচে থাকবো আমার প্রতিটি নিঃশ্বাসে শুধু তোমার নাম উচ্চারিত হবে, সাইমা, সাইমা। সাইমা এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনেকের মুখের দিকে। তার ঠোঁট কাঁপছে, চোখ বুজে আসছে। হঠাৎই তার শরীর কেঁপে উঠল। অনেক অনেক, আমার দম বন্ধ হয়ে আসছে। ডাক্তার প্লিজ, ডাক্তার কেউ আছে, আমার বউকে বাঁচান। মুহূর্তের মধ্যেই নার্স, ডাক্তার সবাই এসে সাইমাকে স্ট্রেচারে তুলে আইসিইউর দিকে দৌড়াতে লাগলো। অনেক পাগলের মতো চিৎকার করছে, সাইমা চোখ খোলো, আমি এখানেই আছি সোনা, আমাকে একা রেখে যেও না। আইসিইউর দরজা বন্ধ হয়ে যাওয়ার মুহূর্তেই সাইমার অচেতন হাত অনেকের হাত থেকে ছুটে যায়, যেন তার সমস্ত শক্তি এবং জীবনের সাইমার হাতের সঙ্গে টেনে নেওয়া হলো। অনেক দরজার এপাশে পড়ে যায় হাঁটু মুড়ে, বুক চাপড়াতে চাপড়াতে তার কণ্ঠে শুধু একটাই আর্তনাদ, আমাকে ছেড়ে যেও না, হে আল্লাহ, ওকে ফিরিয়ে দেন, আমার জানকে ফিরিয়ে দেন। ও না থাকলে
আমিও থাকবো না। হাসপাতালের করিডোর নিস্তব্ধ। হঠাৎই দরজা খুলে ডাক্তার ধীরে ধীরে বেরিয়ে এলেন। তার চোখ দুটো নিচের দিকে নত, যেন এমন সংবাদ বহন করছেন যা শোনার পর পৃথিবীর সব শব্দ থেমে যাবে। ডাক্তার কাপা গলায় বললেন, আমি খুব দুঃখিত, সাইমা আর বেঁচে নেই। মুহূর্তের মধ্যে চারপাতের বাতাস জমে বরফ হয়ে গেল, যেন কেউ হৃৎপিণ্ডের উপরে পাথর চাপিয়ে দিয়েছে। কথা শোনা মাত্রই সাইমার মা ছুটে গিয়ে দেয়ালে মাথা ঠুকে কান্না শুরু করলেন। বুক ভাঙা সেই কান্নার শব্দ পুরো করিডোর স্তব্ধ হয়ে গেল। না না না, আমার মেয়েটা মরতে পারে না। আমার সাইমা মরেনি। আপনি আমাকে মিথ্যা বলছেন। আমি আমার মেয়েকে চাই। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তার বাবা কাঁপতে কাঁপতে গিয়ে মেয়ের রুমের দিকে তাকিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন, যেন দাঁড়িয়েই পাথর হয়ে গেলেন। চোখ বেয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে, কিন্তু কণ্ঠ থেকে একটি শব্দ বের হচ্ছে না। আর ঠিক সেই মুহূর্তেই অনেক সে চিৎকার করে দৌড়ে আইসিইউর দরজাটা গিয়ে আছড়ে পড়ল, হাত দিয়ে দরজা থাপড়াতে লাগলো। না ডাক্তার, দরজা খুলুন। আমার জানকে আমি একটা বার দেখতে চাই। ওকে নিয়ে যান না। ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল। আমার সন্তান, আমাদের স্বপ্ন। ডাক্তার প্লিজ কিছু করেন। কথা শেষ করতে পারল না। গলার স্বর যেন বুকে আটকে গেল। চোখের সামনে সব অন্ধকার হয়ে যেতে লাগলো। তার শরীর ঘামে ভিজে গেছে। দু হাতে ছুলে মুঠো টেনে ছিঁড়ে ফেলতে লাগলো। অনেকের মা ছুটে এসে অনেককে জড়িয়ে ধরলেন। বাবা শান্ত হ, বাবা শান্ত হ। মা আমাকে ছাড়ো। সাইমা আমাকে রেখে কোথাও যেতে পারে না, তুমি শুনছো না? ও আমাকে ছাড়া শ্বাস নিতেও পারতো না। আজ ও আমায় ছেড়ে যাবে? আল্লাহ, তুমি আমার জান নিও, কিন্তু আমার সাইমাকে ফিরিয়ে দাও। সে ছটপট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। নিজের বুকে হাত চাপড়াতে বলতে লাগলো, সোনামণি, আমি এসেছি। তুমি চোখ খুলো, দেখো আমি তোমার পাশেই আছি জান। তুমি তো বলেছিলে তোমাকে ভুলে গেলে চলবে না। আমি কাউকে ভুলিনি সোনা, তুমি ফিরো। সাইমার বাবা এবার অনেককে বুকে জড়িয়ে ধরে কেঁদে বললেন, বাবা, আমার মেয়েটা তোকে খুব ভালোবাসতো। শেষ মুহূর্তে শুধু তোকে ডাকছিল, বলেছিল অনেক এসে আমার হাতটা ধরুক। এই কথা শুনে অনেক আর নিয়ন্ত্রণে রাখতে পারল না। বুক ফেটে কান্নার শব্দ চারপাশ কেঁপে উঠল। আকাশে বিদ্যুতের শব্দ হলো না, কারেন্ট গেল না, সাইরেন বাজলো না, কিন্তু তবুও মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে। একটি প্রাণ থেমে গেছে মানেই তো কোনো একজনের পুরো জীবন থেমে যাওয়া। আর ঠিক সেই মুহূর্তেই অনেক মাথা তুলে আল্লাহর দরবারে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি পাপী হতে পারি, কিন্তু তুমি জানো আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসতাম। তুমি যদি বিচার চাও, আমার জানটা নিয়ে নাও, কিন্তু আমার সাইমাকে চিরন্তন জান্নাতে রাখো। ও যেন আর কষ্ট না পায়। তার কণ্ঠ কেঁপে গেল, অশ্রুতে ভিজে গেল তার দাড়ি, তার বুক, তার কপাল। সেই দিন পুরো হাসপাতাল নিস্তব্ধ হয়ে গিয়েছিল। মরেনি শুধু সাইমা, মরেছিল অনেকের হাসি, স্বপ্ন, জীবনের সব আলো। কারণ ভালোবাসা কখনো কাউকে মেরে ফেলে না, কিন্তু কারো চলে যাওয়া ভালোবাসাকে বাঁচতে দেয় না। 8 বছর পরে বৃষ্টি শেষে সন্ধ্যার হাওয়া যেন অলস ভঙ্গিতে দোল খাচ্ছে। শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে ক্লান্ত পায়ে অনেক যখন বাড়ির দরজায় দাঁড়িয়ে ডোরবেল বাজালো, তখন তার চোখে মুখে স্পষ্ট ক্লান্তি, আর ভেতরে কোথাও জমে থাকা এক শূন্যতা। ট্রিং ট্রিং ট্রিং। দরজা খুলতেই এক টুকরো রোদ্দুর দৌড়ে এসে তার গলায় ঝাঁপিয়ে পড়ল। পাপা, তুমি আজকেও লেট। তোমার সাথে আরি, আমি কথা বলবো না। অনেক ওকে কোলে তুলে নিয়ে কপালে চুমো দিয়ে বলে, আমার কলিজা যদি আড়ি করে, তাহলে তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মা। আমি বাঁচবো কিভাবে? তাহলে লেট করলে কেন? আমি প্রতিদিন বলি তাড়াতাড়ি আসো, তুমি শোনো না। আম্মু, আজ অফিসে অনেক কাজ ছিল তো। যদি কাজ না থাকতো আমি তো উড়ে চলে আসতাম আমার সোনা মেয়ের কাছে। হয়েছে হয়েছে, এসব নাটক আমি বুঝি। রাগ ভাঙাতে হলে চকলেট দাও। অনেক ব্যাগ খুলে একগুচ্ছ চকলেট বের করতেই আরও খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু তার চোখে একটা প্রশ্ন সবসময়, কেন তার পাপা মাঝে মাঝে কাছের মতো চোখে দূরে তাকিয়ে থাকে, লাইক মৃদু। জানলার পাশে দাঁড়িয়ে আছে আহিয়া, হাওয়ায় তার আঁচল দুলছে। অনেক নিঃশব্দে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। আজ লেট হলো কেন? গিয়েছিলাম তার কাছে। আইয়া ধীরে ঘুরে তাকায়। চোখের কোণে কোনো প্রশ্ন নেই, শুধু অদ্ভুত এক সম্মান আর এক স্বীকৃতি। সাইমা আপুর কবর জিয়ারত করলেন, তাই না? আজ ঠিক 8 বছর হলো সে চলে গেছে। এক মুহূর্ত নীরবতা। বাতাসের নিঃশব্দ জানলা দিয়ে ঘরে ঢুকছে।
যেন হাঁপিয়ে ওটা হৃদয়ের উপরে হাত রেখে সান্ত্বনা দিচ্ছে। তোমার কি মন খারাপ হলো আহি? আমার মন খারাপ হয়নি, বরং আমি অবাক হই একজন মানুষ মৃত্যুর পরেও এত গভীরভাবে কিভাবে ভালোবেসে যেতে পারে। অনেক তার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে ঠোঁটে ঠোঁট রাখলো। সেই মুহূর্তে প্রেমের চেয়ে কৃতজ্ঞতা বেশি, কারণ আহিয়া জানে তার স্বামী তার নয়, পুরোপুরি কখনোই তার ছিলও না। তার হৃদয়ের অর্ধেক চিরকাল কারোর কবরের মাটির নিচে শুয়ে আছে। ঠিক তখনই আরু দৌড়ে এসে ঢুকলো। বাবা, তুমি শুধু আম্মুকে চুমু খাও, আমাকে একটা চুমু খাও না। অনেক হেসে আরুকে কোলে তুলে নিল। আমার কলিজাকে আমি সবচেয়ে বেশি চুম্মা দেই, তোমার আম্মুকে তো একটু একটু দেই। না, আম্মুকে একটাও দিবে না, সব চুম্মু শুধু আমাকে দিবে। আহিয়া হেসে মাথা নিচু করে। অনেক চোখ তুলে তাকালো খোলা আকাশের দিকে। দেখছো সাইমা, তুমি চলে যাওয়ার পরও আমার জীবন থেমে নেই, কারণ তুমি বলে গেছিলে জীবনের পথে এগিয়ে যেতে, কিন্তু বুকের বাঁ পাশে আজও জায়গাটা তোমারই। তুমি নেই, তবু তুমি আমার মধ্যে বেঁচে আছো। তার চোখের কোণায় চিকচিক করে জল জমে উঠল। আহিয়া নিঃশব্দে তার হাতটা শক্ত করে ধরে রাখলো। আরু তার কাঁধে মাথা রেখে ঘুম ঘুম চোখে বলল, পাপা, তুমি কাঁদছো কেন? না মা, আমি কাঁদছি না, আমি সোনা মেয়ের জন্য দোয়া করছি যেন সে একদিন তার মায়ের মতো অসীম শক্তি আর ভালোবাসার সমুদ্র হয়ে ওঠে। জানলার বাইরে আকাশে এক টুকরো তারা জ্বলল। মনে হলো কোথাও থেকে সাইমা মুচকি হেসে বলছে, আমি আছি অনেক, তোমাদের আশেপাশেই আছি।